চুল টুল কি ঠিক আছে? চুল টুল তো মানায় নাই। তাহলে এমনি অর্ধেকে শেষ করে দেব না? এখানে কি আসবে? শোনা যাচ্ছে কি? হ্যাঁ, কয়েক মিনিট পরে দেখাচ্ছে এখানে। কয়েক মিনিট পরে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বায়োলজির নতুন টিচার, ঠিক আছে, জিহাদ বায়োলজির। রাজশাহীতে জিহাদ বায়োলজি অফলাইনে অনেকদিন থেকে পড়াই এবং খুবই নির্ভরযোগ্য একজন টিচার। আজকে তোমাদের ক্লাস এবং বাকি ক্লাসগুলো আমাদের 20 তারিখে প্রত্যেকটা আবার নতুন করে স্টার্ট হচ্ছে, তোমরা তো শুনেছ। সো তখন সব রিভাইজ ক্লাস বা নতুন করে আবার ক্লাস ভাই নেবে। ওকে, সো ভাইয়াকে সাপোর্ট করো এবং হচ্ছে যে ভাইয়ের সাথে ইয়ে করবা, কানেক্ট থাকবা। সো যা যা পড়াচ্ছে তোমরা ভালো করে পড়াই স্টার্ট করো, ঠিক আছে? ওকে, জিহাদ শুরু করতে পারো। আচ্ছা, আমরা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই অধ্যায়টা শুরু করছি। এই অধ্যায়টা বেশ বড় একটা অধ্যায়। এখানে শুরুতে আলোচনা করেছে যে প্রাণীদের মধ্যে বিভিন্নতা আছে বা প্রাণী বৈচিত্র্য আছে। তারপরে প্রাণী বৈচিত্র্যের মধ্যে যে শ্রেণীবিন্যাস এটা এখানে দেখানো হয়েছে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। অধ্যায় শুরুতে আছে যে প্রায় 5 লাখের বেশি উদ্ভিদ প্রজাতি আছে। আমরা লেখা হচ্ছে না, 5 লক্ষের বেশি উদ্ভিদ প্রজাতি আছে, মানে ভাস্কুলার উদ্ভিদ প্রজাতি। এটা ইনফরমেশনটা আপডেট করছে। আগে হয়েছিল 2,70,000, এটা এখন আপডেট করেছে। আর প্রায় 15 লক্ষের বেশি প্রাণী প্রজাতি আছে। তো এত এত প্রজাতি আছে, এত প্রাণী উদ্ভিদ প্রজাতি আছে। এই প্রজাতির গুলো সহজে জানার জন্য আমাদের ক্লাসিফিকেশন করা দরকার। তো অধ্যায় শুরুতেই বলছে প্রাণীর বিভিন্নতা এবং পরবর্তীতে ওটার মধ্যে শ্রেণীবিন্যাস করা লাগছে। তো আমরা যদি সরাসরি বইয়ে যাই, বইয়ে এটা হচ্ছে গাজী আজমল স্যারের বই। আমরা জানি যে ভার্সিটিতে এখান থেকে হুবহু লাইন বাই লাইন চলে আসে, তাই বইটা আমরা একটু দাগায় দাগায় পড়াই দিব, ঠিক আছে? তো শুরুতে দেখো এখানে বলছে 2,70,000, কিন্তু এই ইনফরমেশনটা একটু আপডেট হয়েছে। 15 লক্ষের বেশি প্রাণী প্রজাতি আছে। তো শুরুতে এই অধ্যায়ে বলছে যে প্রাণী বৈচিত্র্য এটা কাকে বলে? যে পৃথিবীর সমস্ত জলচর, স্থলচর, খেচর প্রাণীদের মধ্যে যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুসংস্থানগত ভিন্নতা দেখা যায়, সেটি হচ্ছে প্রাণী বৈচিত্র্য। তো ভাই, খেচর কারা? খেচর হচ্ছে যারা আকাশে উড়ে, তাদেরকে বলা হয় খেচর। তো জলচর, স্থলচর আর খেচর, এই 3 জায়গাতেই প্রাণী আছে। ওকে, তো এটা একটু নতুন ইনফরমেশন যে এই প্রাণী বৈচিত্র্যের জনক কে? সবকিছুর জনক আছে। প্রাণী বৈচিত্র্যের জনক হচ্ছে, দেখো, এডওয়ার্ড অসবর্ন উইলসন। দেখো, এডওয়ার্ড অসবর্ন উইলসন, এনাকে প্রাণী বৈচিত্র্যের জনক বলা হয়। এখান থেকে এই প্রশ্নটা, নতুন ইনফরমেশন আসতে পারে। এরপরে নতুন বইয়ে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ, এটা অনেক ইনফরমেশন বৃদ্ধি করেছে। দেখো, আগের বইয়ে ছিল এটা 1 পেজেই ছিল, পরে এটা অনেক অনেক করছে। তো আমি ইনফরমেশনগুলো একটু, যেগুলো ইম্পর্টেন্ট লাইন তোমাদের সুবিধা হচ্ছে দাগানোই আছে, এগুলো দাগাই নিতে পারো। আমি একটু হাইলাইট করে দিব যে প্রাণী বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়।
জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। ওকে, জিনগত বৈচিত্র্য বলতে কি বোঝায়? মনে করো নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্রে, নির্দিষ্ট একটা প্রজাতির মধ্যে, মনে করো এই রাজশাহীর একটা বাস্তুতন্ত্র, এর নির্দিষ্ট একটা প্রজাতি বলতে মানুষ প্রজাতি। মানুষ প্রজাতির মধ্যে সব মানুষ কি একই রকম না আলাদা? তাহলে এই আলাদার কারণ হচ্ছে আমাদের জেনেটিক ডাইভার্সিটি, আমাদের সবার জিন, সবার ডিএনএ আলাদা, এই কারণে আমরা সবাই আলাদা। তো এটাই বলছে নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট প্রজাতির সদস্য জনগোষ্ঠীর মধ্যে যে পার্থক্য সেটাকেই বলা হয় জিনগত পার্থক্য। তো এখানে একটা কথা আছে যে এমসিকিউ এখান থেকে আসে যে জিনগত বৈচিত্র্য বেশি, তার অভিযোজন ক্ষমতাও বেশি। যার জিনগত বৈচিত্র্য কম, তার অভিযোজন ক্ষমতাও কম। তোমরা দেখবা যে বাংলাদেশের এই ভারত উপমহাদেশে এদের যখনই ইংরেজ থেকে শুরু করে, মোগল থেকে শুরু করে সবাই যখন শাসন করেছে, সবার জিন দেখা গেছে এখানে, ঠিক আছে? তো সবার জেনেটিক ডাইভার্সিটি আমাদের বেশি, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। করোনা যখন আসছে, করোনার মধ্যে আমরা দেখলাম যে চীন, ইউরোপ, ওরা অনেক অনেক বেশি মানুষ মরছে, কিন্তু ভারত উপমহাদেশে এখানে শাটার লাগিয়ে ঈদের মধ্যে আমরা দেখছি যে শাটার লাগিয়ে শপিং করছে। এখন বাংলাদেশে মৃত্যুহার কম, যারা মরছে তাদের রোগ প্রতিরোধ অবস্থা একটু কম ছিল, বয়স্ক যারা তারাই হয়েছে। তো আমাদের জেনেটিক ডাইভার্সিটি বেশি হওয়ার কারণে আমাদের ইমিউন সিস্টেমটাও অনেক বেশি শক্তিশালী। তো এখানে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো জিনগত বৈচিত্র্য এখানে দেখো মার্ক করে রাখছি, জিনগত বৈচিত্র্য বৈষম্য প্রজাতিতে অভিযোজনক্ষম এবং বেঁচে থাকা বিবর্তনে সাহায্য করে। জেনেটিক ডাইভার্সিটি বেশি, তো বিবর্তনে এরা তোমার জেনেটিক ডাইভার্সিটি বেশি হলে অবশ্যই অভিযোজন ক্ষমতা বেশি হবে, পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার ক্ষমতাও বেশি হবে। এরপরে দেখো প্রজাতিগত বৈচিত্র্য বা স্পেসিস ডাইভার্সিটি। স্পেসিস ডাইভার্সিটি মনে করো নির্দিষ্ট একটা বাস্তুতন্ত্রে বাংলাদেশের মধ্যে শুধু মানুষ প্রজাতি আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক অনেক প্রজাতি আছে। তো প্রজাতিতে যে বৈচিত্র্য, এখানে দেখো অনেক প্রজাতির ছবি দেওয়া আছে। ওকে, এটাকে বলা হয় স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য। তাছাড়া এখানে আর তেমন কিছু নাই। এখানে আরেকটা প্রশ্ন আছে যে প্রজাতিগত বৈচিত্র্য কোথায় বেশি পাওয়া যায়? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে। এটা পরীক্ষায় আসে যে বায়োডাইভার্সিটি হটস্পট কোনটা? এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। তোমরা দেখবে মরুভূমিতে ওইখানে প্রাণী কম থাকে, বরফ পড়ে যেখানে সেখানেও প্রাণী কম থাকে। যেটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, মোটামুটি বৃষ্টিপাত হয়, সেখানে জীববৈচিত্র্য বেশি থাকে। এখানে একটা এমসিকিউ আসে যে অ্যামাজন বন সালোক সংশ্লেষণের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের মোট অক্সিজেনের 20% উৎপাদন করে বলে ধারণা করা হয়। অ্যামাজন বন এটা পৃথিবীর ফুসফুসও বলা যায়, ঠিক আছে? তারপরে এখান থেকে লাস্ট অফ অল হয় দেখো ইকোসিস্টেম ডাইভার্সিটি বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বিভিন্ন বাস্তুতন্ত্রের যে বৈচিত্র্য, এটাকেই বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এই চিত্রটা আমরা যদি দেখি, দেখো এখানে অনেক ধরনের বাস্তুতন্ত্রের ছবি দেওয়া আছে। এখানে বরফ পড়ছে, ঠিক আছে? এখানে মরুভূমি, এখানে বনাঞ্চল বেশি। তো এই এক এক ধরনের বাস্তুতন্ত্রে এক এক ধরনের জীব বসবাস করে। এক এক ধরনের বাস্তুতন্ত্রে এক এক ধরনের জীব বসবাস করে। ওকে, তো এগুলা থেকে তেমন কত প্রশ্ন আসে না, তো আমরা এগুলো একটু স্কিপ করব। আসল পড়া আমাদের এখানে। আমরা দেখলাম যে এত এত বৈচিত্র্য। ওকে, তো বৈচিত্র্য তো আমাদের ক্লাসিফিকেশন করা লাগবে। মনে করো যে তোমাদের বললো যে একটা ক্লাসরুমে যতজন ছেলে আছে ওজনের ভিত্তিতে ভাগ করব। তাহলে এখানে ভিত্তি হলো ওজন বা লম্বার, হাইটের, উচ্চতার ভিত্তিতে ভাগ করব। তেমনি আমাদের এত এত জীব আছে, এই জীবদের ভাগ করেছে 16টা ভিত্তির উপর নির্ভর করে। এখানে কয়টা ভিত্তি আছে দেখো? 16টা ভিত্তি আছে। ওকে, 16টা ভিত্তিগুলো কি কি? 1 নম্বরে আছে দেহের আকার, সংগঠন, ক্রমমাত্রা, জীবন পদ্ধতি, ক্লিভেজ। আস্তে আস্তে আমরা প্রথম থেকে 16টা ভিত্তি জানবো। তোমাদের কোন লাইনে কি সমস্যা এটা কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? তো প্রথমে 1 নম্বর ভিত্তি হচ্ছে দেহের আকার। দেহের আকার খুব সহজে ভাগ করা যায়, যে খালি চোখে দেখা যায় আর খালি চোখে দেখা যাবে না। দেখো যেসব প্রাণী খালি চোখে দেখা যায় না তাদেরকে বলা হয় আণুবীক্ষণিক প্রাণী বা মাইক্রো অ্যানিম্যাল। এখানে মাছের ফুলকার এই অধ্যায়টা আমি যেগুলো দাগাই দিব এই অধ্যায় থেকে আমি যেগুলো দাগিয়ে দেব, যেই বৈজ্ঞানিক নামগুলো, সেই বৈজ্ঞানিক নামগুলোই পরীক্ষায় বেশি আসবে। তো ওইগুলো তোমরা দাগাই নিও। যেমন মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণু, এটার উচ্চারণ হচ্ছে ট্রাইকোডিনা অ্যানাবাসি। মাছের ফুলকা এটা রোগ হয়, এটা প্রোটিস্টান জীবাণু মাছের ফুলকায় থাকে।
ফুলকার ঠিকঠাক শ্বসন কার্য সম্পন্ন করতে হয়, মাছ মারা যায়। এটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী। আরো অনেক আণুবীক্ষণিক প্রাণী আছে, তবে এটা বইয়ে যেহেতু দেওয়া আছে আসতে পারে। এরপরে দেখো গিনিপিগ অসংখ্যবার আসছে, দাগানোই আছে ক্যাভিয়া পরসিলাস। ক্যাভিয়া পরসিলাস গিনিপিগ একটা মডেল অ্যানিমাল। গিনিপিগ মাউস এগুলো ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় মানুষের বিকল্প হিসেবে। এরা স্তন্যপ্রায়ী প্রাণী। তাহলে 1 নম্বর গেল দেহের আকার। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর দেখো, হ্যাঁ 2 নম্বর সংগঠন ক্রমমাত্রা, যে জীব কিভাবে তৈরি। আমরা আমরা যে আমাদের হচ্ছে মধ্যে কোষ আছে, টিস্যু আছে, অঙ্গ আছে, তন্ত্র আছে। কিন্তু জীবন যখন শুরু হয়েছিল, জীব দেখো শুধু কিছু কিছু জীব শুধু কোষ দ্বারা তৈরি, এটা কোষীয় মাত্রার। কিছু আসবে না পরীক্ষায়, শুধু আসবে কোষীয় মাত্রার প্রাণী কোন পর্বের, এটা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় মাত্রার প্রাণী। তারপরে একটু উন্নত হলো, পরিফেরার পরে কারা আছে, নিডারিয়া। এই পর্বের প্রাণীরা হচ্ছে এদের কোষও আছে, টিস্যু আছে, একটু ডেভেলপ হলো। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীরা এরা হচ্ছে কোষ টিস্যু মাত্রার। এরপরে দেখো অনেকগুলো টিস্যু মিলে কি তৈরি হয়, অঙ্গ তৈরি হয়। অঙ্গ সর্বপ্রথম পাওয়া যায় কোথায়, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে সর্বপ্রথম অঙ্গ পাওয়া যায়। এরপরে আসে অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র তৈরি হয়, যেমন প্লাটিহেলমিনথেসের পরে কি নেমাটোডা থেকে করডাটা পর্যন্ত সবারই কি আছে, অঙ্গ আছে, তন্ত্র আছে। তো তোমাদের এখানে পরীক্ষায় প্রশ্ন আসে সর্বপ্রথম টিস্যু পাওয়া যায় কোন পর্বের পানিতে, তাহলে টিস্যু পাওয়া যায় নিডারিয়া পর্বের পানিতে। সর্বপ্রথম অঙ্গ পাওয়া যায় কোন পর্বের পানিতে, এটা প্লাটিহেলমিনথেস পর্বের পানিতে। সর্বপ্রথম তন্ত্র পাওয়া যায় নেমাটোডা পর্বের পানিতে। এখান থেকে এই প্রশ্নগুলো আসে। এরপরে যে ভিত্তিটা আছে সেটা হচ্ছে জীবন পদ্ধতি, ওয়ে অফ লিভিং। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো ঢাকা ভার্সিটিতে সর্বপ্রথম লিখিত চালু করে, এবং ঢাকা ভার্সিটিতে এখান থেকে আসছে জীবন পদ্ধতির উপর ভাগ করে প্রাণীকুলকে কয় ভাগে ভাগ করা যায় এবং এটা কি কি উদাহরণ সহ লেখো। তো এইটা দেখো খুবই ইম্পর্টেন্ট। জীবন পদ্ধতির উপর ভাগ করে প্রাণীকুলকে 4 ভাগে ভাগ করা যায়। এটা মুক্তজীবী বা ফ্রি লিভিং। দেখো মানুষ সহ অনেক মুক্তজীবী প্রাণী আছে যারা সরাসরি অন্য কোনো জীবের উপর নির্ভর করে না। যেমন এখানে বৈজ্ঞানিক নাম অবশ্যই দিয়েছে কলাম্বা লিভিয়া, নট লিবিয়া। অনেকে লিবিয়া মনে করে, এটা লিভিয়া। কলাম্বা লিভিয়া এটা কবুতরের বৈজ্ঞানিক নাম। এরপরে মেডিকেলে আসছে বা অন্যান্য ভার্সিটিতে অসংখ্যবার আসছে যে পরজীবী প্রাণী, প্যারাসাইট। প্যারাসাইট কি, এরা প্রাণীর দেহ থেকে খাদ্য গ্রহণ করবে, প্রাণীর কোনো উপকার করবে না, বরঞ্চ ক্ষতি করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে যকৃত কৃমি। যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। হেপাটিক শব্দের অর্থই হচ্ছে যকৃত। এরপরে দেখো মিথুজীবী। মিথুজীবী এমন একটা সম্পর্ক বা সিম্বায়োসিস, এটা একে অন্যের উপকার করবে, কেউ কারো ক্ষতি করবে না। দেখো আমরা হাইড্রা পড়েছি, হাইড্রা অধ্যায়ে পড়েছি, তোমরা পড়েছো যে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। দেখো ক্লোরো মানে সবুজ, হাইড্রা মানে হাইড্রা, ভিরিডিসিমা মানে দর্শন বা দেখায়। এই হাইড্রাতে কি দেখায়, সবুজ দেখায়। কারণ কি, এর ভিতরে জু ক্লোরিলা শৈবাল থাকে। জু মানে হচ্ছে প্রাণী, আর ক্লোরিলা মানে ক্লোরোফিল যুক্ত। অর্থাৎ এই প্রাণীটা কি যুক্ত বলো, ক্লোরোফিল যুক্ত। শব্দগুলো ভেঙে ফেলবা তাহলেই বেশ সহজ, যেহেতু বৈজ্ঞানিক নাম সহ লাগবে। এই হাইড্রার মধ্যে এই শৈবাল থাকে, শৈবাল ওর উপকার করে, হাইড্রার উপকার করে। এটা মিথজীবী। তাই আমি মজা করে স্টুডেন্টদের বলি যে মিথজীবী হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, একে অন্যের উপকার করে। আর পরজীবী প্যারাসাইট হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক। দেখবা গার্লফ্রেন্ড গুলো বয়ফ্রেন্ডের বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যাও। আমার এক ভাই প্রায় 1 মাসে 20,000 টাকা খরচ করছে বিভিন্ন রেস্টুরেন্টে। ঠিক আছে, পরে আর টিকে নাই। ওকে, তো যাই হোক, ছেলেরা এভাবে লস করো না। এরপরে আছে কমেনসাল বা সহজীবী। এটা শুধু একটাই নাম মনে রাখবা, রিমোরা নামে একটা মাছ আছে। এটা সামুদ্রিক মাছ, এটা অন্যান্য মাছের গিয়ে আটকে লেগে থাকে। ওই মাছের কোনো ক্ষতি করে না, কিন্তু সাথে সাথে চলে, একসাথে চলে, কিন্তু কোনো ক্ষতি করে না, উপকারও করে না। রিমোরা ফিশ, ওটা মনে রাখবা। এরপরে 4 নম্বর ভিত্তি হচ্ছে ক্লিভেজ ও ঘনীয় বিকাশ, ক্লিভেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা তোমরা যারা এইচএসসি তে পড়ছো, ক্লিভেজ কাকে বলে এটা ইম্পর্টেন্ট। যে শুক্রাণু ডিম্বাণু মিলনের পর জাইগোট তৈরি হয়, এই জাইগোট বারবার বিভাজিত হয়, যে প্রক্রিয়ায় বিভাজিত হয় ওইটাই হচ্ছে ক্লিভেজ বা সমান সমান বিভাজন চলে, তাই একে বলা হয় সম্ভেদ। ক্লিভেজ এটা ইংলিশ, বাংলাতে বলা হয় কি বলো, সম্ভেদ। এখানে আরেকটা আছে যে ডিমের সম্পর্কে একটু আইডিয়া দেয়। ডিম, তো ডিম সম্পর্কে একটু বলি। কমেন্ট, আচ্ছা একটু থামো। ডিম সম্পর্কে একটু হচ্ছে তোমাদের এখানে বলি যে আমরা যে ডিম খাই,
ডিম একদিকে একটু গোল থাকে, অন্যদিকে একটু সুসালো থাকে। ডিমের কুসুম থাকে যে প্রান্তে, সেই প্রান্তকে বলা হয় ভেজিটাল পোল। ভেজিটাল পোল। আর যেখানে নিউক্লিয়াসটা থাকে ওটাকে বলা হচ্ছে অ্যানিম্যাল পোল। যেখানে নিউক্লিয়াস থাকে এখানে বলা হয় অ্যানিম্যাল পোল। ওকে, আমরা জানি ডিম হচ্ছে একটা কোষ। তোমরা বোটানি অধ্যায়ে পড়েছো, কোষ খালি চোখে দেখা যায় কিছু কিছু কোষ, যেমন ডিম একটা কোষ, ডিমের মধ্যে একটাই নিউক্লিয়াস থাকে। ওকে, তোমাদের বইয়ে আছে এখানে দেখো, ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে বলা হয় ভেজিটাল পোল, যেখানে নিউক্লিয়াস থাকে তাকে বলা হচ্ছে অ্যানিম্যাল পোল। ঠিক আছে? আচ্ছা, ডিমে কুসুম যদি বেশি থাকে তাহলে এই ক্লিভেজটা হয় মেরোব্লাস্টিক। মেরু মানে নির্দিষ্ট একটা প্রান্তে, এখানে দেখো এখানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এইভাবে একটা নির্দিষ্ট প্রান্তে বিভাজন হচ্ছে। আর যখন কুসুমের একটু কম থাকে, যেমন মানুষের ক্লিভেজ হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। হলো মানে সম্পূর্ণ, অর্থাৎ একটা শুক্রাণু ডিম্বাণু মিলিত হলো, জাইগোট তৈরি করলো, এই জাইগোট সম্পূর্ণ বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি করে। ঠিক আছে, সম্পূর্ণ বিভাজন হয়, আংশিক হয় না, তাই এটাকে বলা হয় হলোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে ক্লিভেজ কয় প্রকার? দুই প্রকার, হলোব্লাস্টিক ক্লিভেজ, মেরোব্লাস্টিক ক্লিভেজ। ওকে, আচ্ছা, তো আমরা এরপরে দেখো এখানে ভ্রূণীয় কোষের পরিস্ফুটনের ভিত্তিতে ক্লিভেজ দুই ধরনের। এগুলো খুব ডিটেলসে পড়ানো যায় যে কিভাবে যমজ বাচ্চা হয়, এর উপর ভিত্তি করে ক্লিভেজ দুই প্রকার, অনির্দিষ্ট ক্লিভেজ, নির্দিষ্ট ক্লিভেজ। হ্যাঁ, অনির্দিষ্ট ক্লিভেজের কারণেই যমজ বাচ্চাগুলো হয়। দেখবা যে 8টা 10টা বা 12টা পর্যন্ত রেকর্ড আছে বাচ্চা হচ্ছে। নির্ধারিত ক্লিভেজ, এরা হচ্ছে মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, এদের নির্ধারিত ক্লিভেজ হয়। লিখে রাখতে পারো, ঠিক আছে, যে মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা এদের হয় নির্ধারিত ক্লিভেজ। দেখো এখানে মা লিখে রাখতে পারো, মা লিখে রাখতে পারো যে মা মতে মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা এদের হয় নির্ধারিত ক্লিভেজ। আর একাইনোডার্মাটা আর কর্ডাটা, ইসি, এদের হবে অনির্ধারিত ক্লিভেজ। মানুষ কর্ডাটা পর্বের প্রাণী, অনির্ধারিত ক্লিভেজের কারণে অনেকগুলা বাচ্চা কাচ্চা হয়। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এরপরে দেখো অনেকবার এখান থেকে প্রশ্ন আসছে যে অরিও ক্লিভেজ কি, বলো অরিও ক্লিভেজ এর কোন পর্বে পারে অরিও ক্লিভেজ হয়? অ এর পরে মনে রাখবা আতে আর্থ্রোপোডা, শুধু এটা মনে রাখলেই হবে এটুকুর জন্য, যে অরিও ক্লিভেজ কোন পর্বে প্রাণীদের হবে? আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কার দেখা যায়? কর্ডাটা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যাবে কর্ডাটা। সর্বিল ক্লিভেজ দেখা যাবে অ্যানেলিডা, মলাস্কা। অ্যানেলিডা, মলাস্কা, এটা মনে রাখতাম এভাবে স্টুডেন্টদের মজা করে বলি। মনে করে অ্যানি নামের একটা মেয়ে, এ হচ্ছে মলত্যাগ করতে গিয়েছে ঝোপের মধ্যে, আর সাপে সবল দিয়েছে, তাহলে অ্যানি মল, সাপে সবল দিল, অ্যানেলিডা, মলাস্কা, আর হচ্ছে সর্পিল ক্লিভেজ। ওকে, আচ্ছা, এটা গেল। এরপরে দেখো আমাদের পরবর্তী হচ্ছে দেখো ভ্রূণীয় বিকাশ। এই ভ্রূণ যে কিভাবে বিকাশিত হচ্ছে এর উপরে ভাগ করা যায় যে প্রোটোস্টোমিয়া আর ডিউটেরেস্টোমিয়া। প্রোটোস্টোমিয়া আর ডিউটেরেস্টোমিয়া এটা ভাগ করা গিয়েছে। এখানে শুধু তোমার পর্বের উদাহরণটা মনে রাখলেই হবে। এই যে বলছিলাম মা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা এরা হচ্ছে প্রোটোস্টোমিয়া, আর ইসি, একাইনোডার্মাটা, কর্ডাটা এর একটু উন্নত, এদের হচ্ছে ডিউটেরেস্টোমিয়া। জাস্ট এটা মনে রাখলেই হবে, নিচের কোনটি প্রোটোস্টোমিয়া আর ডিউটেরেস্টোমিয়া, তাহলে এটা মনে রাখবা মা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, আর এটা ইসি, একাইনোডার্মাটা, কর্ডাটা। ওকে, এরপরে দেখো 5 নম্বর ভিত্তি। 5 নম্বর ভিত্তি হচ্ছে ভ্রূণ লেয়ার, যে ভ্রূণ লেয়ার কতটি থাকতে পারে। দেখো যে আমাদের এটা একটু ভালো করে বোঝাতে হবে যে ভ্রূণের লেয়ার কতটি। আমি কমেন্টটা ওপেন করে নিই। আচ্ছা, দেখো এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই বাইরের এটাকে বলা হচ্ছে দেখো অ্যাক্টোডার্ম। বাইরে এটাকে বলা হয় সবুজ কালার যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে অ্যাক্টোডার্ম। অ্যাক্টো শব্দের অর্থ বাইরে, ডার্ম মানে লেয়ার বা স্তর। আর এটা পিঙ্ক কালার যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে অ্যান্ড্রোডার্ম। অ্যান্ড্রোডার্ম এটারও আছে, এটারও আছে, কিন্তু দেখো মাঝখানে এটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া এটার আছে, কিন্তু মাঝখানে এটার একটা কোষীয় লেয়ার আছে, এখানে ফোটা ফোটা আছে, এখানে কোনো ফোটা ফোটা কিছু নাই, এটাকে বলা হয় মেসোডার্ম। অর্থাৎ আমাদের যে ডানে যেটা, এটা ত্রিস্তরী, এটাকে বলা হচ্ছে তোমার, আচ্ছা একটু ছোট করে নিই,
আচ্ছা, এটা হচ্ছে ত্রিস্তরী। এটা দেখো অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম তিনটা আছে, কিন্তু এদের দুইটা লেয়ার, একটা অ্যাক্টোডার্ম আর এন্ডোডার্ম। মাঝখানে আছে গ্লু। গ্লু মানে আঠা, মেসো মানে মাঝখানে। ঠিক আছে, মাঝখানে আঠার মতো একটা অংশ থাকে, দুইটাকে লাগিয়ে দেয় অকুশি জেলির মতো, এখানে একটা লেয়ার থাকে, এটাকে বলা হয় মেসোগ্লিয়া। তোমরা শুধু একটা জিনিস দেখাবা, মেসোগ্লিয়া কোন পর্বের। ঠিক আছে, মেসোগ্লিয়া এই যে নিডারিয়া পর্বের, নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী, এদের মেসোগ্লিয়া থাকে। পরিফেরা পর্বের প্রাণীরা, এটা অনেকে ভুল করে, পরিফেরা পর্বের প্রাণীরা স্তরহীন, নিডারিয়া পর্বের প্রাণীরা দ্বিস্তরী। বাদ বাকি প্লাটিহেলমিনথেস পর্ব থেকে শুরু করে লাস্টে পর্যন্ত যেগুলো আছে এইগুলো সবাই ত্রিস্তরী। তাহলে মানুষ কয় স্তরী? অবশ্যই ত্রিস্তরী, যেহেতু মানুষ কর্ডাটা পর্বের প্রাণী। ওকে, আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা এটা দেখব। তোমরা কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। ওকে, তাহলে দেখো দ্বিস্তরী ত্রিস্তরী। যেমন দ্বিস্তরী পর্বের প্রাণী এটা হাইড্রা, এটা দিয়ে রাখছে, আমি এটা একটু ছোট করি। ওকে, আচ্ছা, এরপরে দেখো ত্রিস্তরী। ত্রিস্তরী এখানে বলে রাখছে এই যে ফিতাকৃমি, মানুষের প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সবগুলাই হচ্ছে ত্রিস্তরী পর্বের প্রাণী। কারণ ভ্রূণের লেয়ার কয়টা থাকে? ভ্রূণের লেয়ার টোটাল 3টা থাকবে। ওকে, তাহলে ভ্রূণ স্তর এটা গেল। এরপরে আছে দেখো দ্বিস্তরী ত্রিস্তরের মধ্যে পার্থক্য, অবশ্যই পার্থক্য একবার পড়ে নিও। ওকে, আচ্ছা, এরপরে দেখো প্রতিসাম্যতা। এখান থেকে এতক্ষণ আমরা যে পড়ালাম, প্রশ্ন আসুক আর না আসুক, এখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে প্রতিসাম্যতা। ঠিক আছে, প্রতিসাম্যতার সিলম এই শুরুর দিকে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা, প্রতিসাম্যতা এবং সিলম। ওকে, আচ্ছা, প্রতিসাম্যতা বলতে কি বোঝায়? প্রতি মানে প্রত্যেক, সাম্য মানে সমান, অর্থাৎ কোনো প্রাণীকে এমনভাবে কাটতে হবে যেন প্রত্যেকটা অংশ সমান হয়। যাদের সমানভাবে ভাগ করা যায় তাদেরকে বলা হয় প্রতিসম প্রাণী, যাদের সমানভাবে ভাগ করা যায় না এদেরকে বলা হয় অপ্রতিসম প্রাণী। এই যে প্রতিসম প্রাণী, অপ্রতিসম প্রাণী, সিমেট্রিক্যাল অ্যান্ড অ্যাসিমেট্রিক্যাল অ্যানিম্যাল। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে প্রতিসাম্যতাকে 5 ভাগে ভাগ করা যায়। গোলীয় প্রতিসাম্য, কোনো প্রাণী যদি এমন গোল হয়, এই যে যদি এমন গোল হয়, তাহলে কেন্দ্রগামী যে কোনো সরলরেখা বরাবর একে সমান ভাগে ভাগ করা যায়। যেমন এখানে তোমাদের দিয়ে রাখছে দেখো ভোলভক্স, একটু থামো। ওকে, এখানে দেখো এটা হচ্ছে ভোলভক্সের ছবি। ভোলভক্স এই কেন্দ্রগামী সরলরেখা বরাবর 2 অংশে ভাগ করলাম, 4 অংশ। এইভাবে কেন্দ্রগামী সরলরেখা বরাবর বা যে কোনো তল বরাবর সমান সমান অসংখ্য ভাগে আমরা ভাগ করতে পারি। তো এমন যদি কোনো প্রাণীর বডিকে ভাগ করা যায় তখন তাকে বলা হয় গোলীয় প্রতিসাম্যতা। তাহলে দেখা যায় RHV মনে রাখবা, RHV। ঠিক আছে, আর এ হচ্ছে রেডিওলারিয়া, এখানে শুধু এটা মনে রাখলে ইনাফ, রেডিওলারিয়া। এইসে হচ্ছে হেলিওজোয়া, এই যে হেলিওজোয়া। আর ভিতে হচ্ছে ভোলভক্স। তাহলে ভোলভক্স, রেডিওলারিয়া আর হেলিওজোয়া, ভোলভক্স, রেডিওলারিয়া আর হেলিওজোয়া, এটা মনে রাখতে পারলেই ইনাফ। ঠিক আছে, ভোলভক্স, রেডিওলারিয়া আর হেলিওজোয়া, এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্যতা দেখা যায়। এরপরে দেখো অরীয় প্রতিসাম্যতা, রেডিয়াল বা ব্যাসার্ধ বরাবর। ঠিক আছে, কোনো প্রাণীর বডিকে যদি লম্বালম্বি ভাবে কাটা যায়, লম্বালম্বি ভাবে কেন্দ্র, এই যে এখানে বলে দিয়েছে যে কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে 2-এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায়, তখন তাকে বলা হয় অরীয় প্রতিসাম্যতা বা রেডিয়াল সিমেট্রি। ওকে, তাহলে অরীয় প্রতিসাম্যতা কার কার দেখা যায়? বারবার প্রশ্ন আসে, এখান থেকে অসংখ্যবার আসছে, যদি সংখ্যাটা বলি কম হবে। দেখো হাইড্রা ইংলিশটাও লাগবে। জেলিফিশ, এটা মেডিকেল, দেখো এখানে সুন্দর করে মার্ক করে দেওয়া আছে, 23-24 আসলো। জেলিফিশের ইংলিশ নাম কি? অরেলিয়া। মনে করো জেলিফিশ তোমার খেতে খুব পছন্দ হচ্ছে, আরোলিয়াই, জেলিফিশ আরোলিয়াই। তারপরে সি অ্যানিমনকে ইংলিশে বলা হয় মেট্রিডিয়াম। ওকে, তাহলে ভোলভক্স, রেডিওলারিয়া, হেলিওজোয়া, এটা হচ্ছে গোলীয় প্রতিসাম্য, ইংলিশটাও লাগে স্পেহেরিক্যাল সিমেট্রি। অরীয় প্রতিসাম্য ইংলিশটাও লাগবে রেডিয়াল সিমেট্রি। ওকে, এরপরে আমাদের যেটা আছে এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, দ্বিঅরীয় প্রতিসাম্য কোন পর্বের আছে? আর পর্বের শুধু উদাহরণটা হলেই ইনাফ। দেখো দ্বিঅরীয় প্রতিসাম্য এখানে মেডিকেল সহ, ভার্সিটি সহ অনেকবার এখানে আসছে। দেখো টিনোফোরা পর্বের প্রাণী, টিনোফোরা পর্বভুক্ত প্রাণী একটাই, সিওলোপ্লানা।
এটা হচ্ছে দ্বি-অরীয় প্রতিসম, শুধু এটা মনে রাখলে ইনাফ। এরপরে দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে দ্বিপার্শ্বীয় মুখস্থ করা লাগবে না, দ্বি মানে দুই, পার্শ্বীয় মানে পাশে, অর্থাৎ কোনো প্রাণীর বডিকে যদি এমনভাবে কাটা যায় যে একবার ভাবেই কাটা যাবে, যে সমান দুইটা অংশ, সমান সমান দুইটা অংশ তৈরি হবে। এখন প্রজাপতি মাঝখান দিয়ে কাটি তাহলে সমান সমান দুইটা অংশ তৈরি হচ্ছে। মানুষের বডিকেও যদি মাঝখান দিয়ে কাটা যায় সমান সমান দুইটা অংশ তৈরি হবে, মানুষও দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখানে দেখো প্রজাপতি, প্রজাপতি বৈজ্ঞানিক নাম আইরিস ব্যাসিকেই, এটা আইরিস, পি এর উচ্চারণ হবে না। ব্যাং, এটা ফেজার ভাই আসমাটি ছিল, এটা নামটা চেঞ্জ করে দিয়েছে নতুন বইয়ে, ঠিক আছে। এই ব্যাং, প্রজাপতি এগুলো অসংখ্য বার এসছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। তাহলে কুকুর, বিড়াল, গরু, ছাগল যাই বলে এগুলো সবই দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, এরপরে আসছে দেখো অপ্রতিসম বা অ্যাসিমেট্রি। তাহলে অপ্রতিসম সমান হবে, দেখো এখানে এমন একটা দিয়েছে, তুমি যত অ্যাঙ্গেলে কাটতে যাও সমানভাবে কাটা সম্ভব না, এদেরকে বলা হয় অপ্রতিসম। যেমন স্পঞ্জ, পরিফেরা পর্বের প্রাণী। দেখো বৈজ্ঞানিক নাম সিলিওনা সিলাটা, শুধু সিলিওনাও পরীক্ষায় আসে, শুধু সিলিওনাও পরীক্ষায় আসে। এরপরে দেখো আপেল শামুক, বলাস্কা পর্বের প্রাণী, এটা পাইলা বা পিলা গ্লোবোসা, অসংখ্যবার এসছে, মেডিকেলেও আসছে অসংখ্যবার। ওকে, তাহলে দেখো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শেষ করলাম, সেটা হচ্ছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমাদেরও আসবে, প্রশ্ন মিলায় নিও। এরপরে দেখো খণ্ডকায়ন বা সেগমেন্টেশন। অনেক প্রাণী আছে যে সমান সমান খণ্ডে বডিকে ভাগ করা চাই, খণ্ড খণ্ড আলাদা করা যায়। তোমরা চিংড়ি মাছ খেয়েছো বা কাঁকড়া, চিংড়ি মাছের খণ্ড খণ্ডগুলো আলাদা সুন্দরভাবে আছে, তো খণ্ডকায়ন। ওকে, আমাদের বডি খণ্ড খণ্ড থাকে, এই যে খণ্ডক বা সেগমেন্ট বা সোমাইট বলা যায় বা মেটামিয়ার বলা যায়, মেটা মানে দেহ। ওকে, তো এই খণ্ডকায়নগুলো হতে পারে সমখণ্ডায়ন, হতে পারে অসমখণ্ডায়ন। তোমরা ঘাস ফড়িং এর খণ্ড দেখবো, খণ্ডগুলো অসমখণ্ডায়ন। আর তেমনি সমখণ্ডায়ন অর্থাৎ কেঁচো, কেঁচোর বডি যদি দেখো তাহলে কেঁচো সমখণ্ডায়ন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো সমখণ্ডায়ন দেখা যায় কেঁচো, অসমখণ্ডায়ন আর্থ্রোপোডা আর কর্ডাটা পর্বের প্রাণীদের। কেঁচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা পর্বের প্রাণী। মনে করে অ্যানি নামের একটা মেয়ে, সে নুডলস মনে করে কেঁচো খেয়ে নিয়েছিল, ঠিক আছে। তাহলে অ্যানি কেঁচো খায়, অ্যানি কেঁচো খায়। কেঁচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা পর্বের প্রাণী। আর আর্থ্রোপোডা আর হচ্ছে কর্ডাটা, এরা অসমখণ্ডায়ন। আর্থ্রোপোডা, কর্ডাটা, এসি মনে রাখবা, এসি অসমখণ্ডায়ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো অনেকগুলা খণ্ড মিলিত হবে একটা অঞ্চল তৈরি করে। এই অঞ্চল, বাংলায় বলি অঞ্চল, গ্রিক ভাষায় বলা হয় ট্যাগমাটা, আর ট্যাগমাটাই প্রক্রিয়াকে বলা হয় অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন, ঠিক আছে। এখানে দেখো ঘাসফড়িং ইনসেক্টা পর্বের প্রাণী, এটা ক্রাস্টাসিয়া, সরি ঘাসফড়িং ইনসেক্টা একটা ক্লাস বা শ্রেণী, সবই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এটা ক্রাস্টাসিয়া, ওকে, ক্রাস্টাসিয়া এটা একটা ক্লাস বা শ্রেণী। এটা পরীক্ষায় আসে যে চিংড়ি মাছের শ্রেণীর নাম কি, এটা ক্রাস্টাসিয়া। ঘাসফড়িং এর শ্রেণীর নাম কি? ইনসেক্টা। ওকে, মাকড়সা যেটা দেখি ওটা শ্রেণীর নাম কি? অ্যারাকনিডা। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে ঘাসফড়িং এর বডিকে তিন ভাগে ভাগ করা হচ্ছে, মস্তক, বক্ষ, উদর, ট্যাগমাটা 1, ট্যাগমাটা 2, ট্যাগমাটা 3। ক্রাস্টাসিয়া এটা দুইটা ট্যাগমাটায় ভাগ করছে, শিরোবক্ষ, দেখো শিরোবক্ষ 13টি খণ্ড, উদর 6টি খণ্ড থাকে, প্রোসোমা, অপিস্তোসোমা, সবগুলা দেখো অঞ্চলে ভাগ করা হয়েছে। ওকে, তো অঞ্চলায়ন মেইনলি দেখা যায় শুধুমাত্র একটা পর্ব, সেটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে। ওকে, এখানে অনেক কিছু আছে, দরকার নাই। এরপরে উপাঙ্গ। উপাঙ্গ মূল বডির সাথে যেগুলো থাকে সেটা হচ্ছে উপাঙ্গ। আমাদের হাত পা এই সবগুলাই হচ্ছে উপাঙ্গ। ওকে, আমাদের হাত পা সবগুলাই হচ্ছে উপাঙ্গ। তাহলে উপাঙ্গ আর কি কি আছে পরীক্ষায় যেটা আসে, দেখো আর্থ্রোপোডাতে অ্যান্টেনা স্টাইল যে খণ্ডগুলো থাকে ওইটা, মলাস্কাতে পোডিয়া, আমরা মলাস্কার বৈশিষ্ট্য পড়ানোর সময় পড়বো, মলাস্কাতে থাকে পোডিয়া, মাছে থাকে ডানা, পতঙ্গ পাখিতে, ঠিক আছে, মাছে থাকে পাখনা, পতঙ্গ পাখির ডানা থাকে। আর আমাদের অগ্রপদ, এই যে এটা হাত বলা হয় বায়োলজিক্যাল ভাষায়, এটা অগ্রপদ, এটা হচ্ছে পশ্চাৎপদ, ঠিক আছে। এরপরে প্রান্তিকতা, প্রান্তিকতা থেকে তেমন প্রশ্ন আসে না, শুধু ইংলিশ নামগুলো লাগবে। যে সম্মুখ প্রান্তকে ইংলিশে কি বলা হয়? অ্যান্টেরিয়র ইন্ড, পশ্চাৎ প্রান্ত পোস্টেরিয়র ইন্ড, পৃষ্ঠীয় প্রান্ত ডরসাল, অঙ্কীয় প্রান্ত ভেন্ট্রাল, পার্শ্বীয় প্রান্ত ল্যাটারাল ইন্ড। তাহলে আমার সাথে সাথে বলো একবার এটা, তাহলে অঙ্কীয় প্রান্ত এটা অ্যান্টেরিয়র, সরি এটা হচ্ছে অঙ্কীয় প্রান্ত, দেখো অঙ্কীয় প্রান্ত এটা হচ্ছে ভেন্ট্রাল, আমরা ভাই ভাই বলে এই অঞ্চলটা লাগাই, এটা ভেন্ট্রাল।
পৃষ্ঠীয় প্রান্ত, এটা মনে রাখবা ডরসাল। ওকে, পিঠের উপর ছাড়া ডাব ফেলে, ওকে মারে, পৃষ্ঠীয় প্রান্ত ডরসাল। এটা ল্যাটারাল বা পার্শ্বীয় প্রান্ত, ঠিক আছে। আচ্ছা, তারপরে সম্মুখ প্রান্তকে বলা হয় অ্যান্টেরিয়র, আর পশ্চাৎ প্রান্তকে বলা হয় পোস্টেরিয়র। ইংলিশ নামগুলো লাগবে। যদি বলে ডরসাল ফিন কোথায় থাকবে, পৃষ্ঠে থাকবে, ভেন্ট্রাল ফিন বা ভেন্ট্রাল অ্যাওর্টা অঙ্কিত দেশে থাকবে, এগুলো তোমরা অনেক শুনেছ। ওকে, আচ্ছা, এরপর তল। তল বলছে একটা প্রাণীকে কয় ভাগে কাটা যায়, এটাকে বলছে, দেখো এই প্রাণীকে এই অনুপ্রস্থ তল, সম্মুখ ভাগ পশ্চাৎ ভাগ আলাদা করে, মধ্যরেখীয় তল সমান মাঝ বরাবর 2 ভাগে ভাগ করে দেয়। ওকে, তারপরে এই পাশে একটা তল, ওকে দেখো সম্মুখ তল, ওই পাশে এই পাশে আলাদা করে দিবে, অনুপ্রস্থ তল, মধ্যরেখীয় তল, 3টা তলে ভাগ করা যায়। ইংলিশ নামগুলো লাগবে, দেখো যে সম্মুখ তলকে ইংলিশে বলা হয় ফ্রন্টাল প্লেন, অনুপ্রস্থ তল ট্রান্সভার্স প্লেন। ইংলিশ নামগুলো লাগবে, কারণ বিশেষ করে রাজশাহী ভার্সিটি শুরু করে অনেক ভার্সিটি ইংলিশ নাম দেয়। এখান থেকে যেটা আসে যে স্যাজিটাল প্লেন কোনটা, স্যাজিটাল প্লেন ভাই সব পড়েছি, স্যাজিটাল প্লেন কি জানি না, এই যে দেখো স্যাজিটাল প্লেন বা মধ্যরেখীয় তল, ঠিক আছে। এখানে এগুলো পড়বা একটু। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে সিলম। ওকে, সিলম আর প্রতিসাম্যতা, আমি বারবার বলছি সিলম প্রতিসাম্যতা এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে সিলম বলতে কি বোঝায়। সিলমের বাংলা হচ্ছে গহ্বর। সিলমের বাংলা কি বলো, শর্টকাটে মনে রাখবা, সিলমের বাংলা হচ্ছে, সিলম মানেই হচ্ছে গহ্বর, সিলম মানেই গহ্বর। দেখো সিলম এটা 3 ভাগে ভাগ করা যায়, অ্যাসিলোমেট, সুডোসিলোমেট আর ইউসিলোমেট। মানে কি, অ্যাবসেন্ট বা নাই। ওকে, আর সিলম মানে গহ্বর, সিলম মানে গহ্বর। তাহলে অ্যাসিলোমেট, সিলম নাই। মনে করো 3 ভাই, ওকে, বাইরের জমি এই যে অ্যাক্টোডার্ম, বাইরে এটা বড় ভাইয়ের জমি, মাঝখানে মেজো ভাই এই যে মেসোডার্ম এখানে, আর হলুদ অংশটা হচ্ছে ছোট ভাইয়ের অ্যান্ডোডার্ম। ওকে, আচ্ছা দেখো, তো এখানে 3 ভাই, এখানে কোনো অংশে কোনো গহ্বর নাই। ওকে, মাঝখানে দেখো মেসোডার্মাল প্যারেনকাইমা কোষ দ্বারা এখানে পূর্ণ থাকে, মেসোডার্মাল প্যারেনকাইমা কোষ দ্বারা পূর্ণ থাকে। এই কারণে এই কোষগুলোকে বলা হয় মেসেনকাইমা, মেসো প্যারেনকাইমা, মেসোডার্ম প্যারেনকাইমা, সহজে নামকরণ করা হয় মেসেনকাইমা, ঠিক আছে। এখানে কোনো সিলম নাই, গহ্বর নাই। ওকে, তাহলে কোন পর্বের প্রাণীরা অ্যাসিলোমেট, দেখো আগে ছিল, আগের বই অ্যাড ছিল পরিফেরা, নিডারিয়া, এরা অ্যাসিলোমেট, কিন্তু ওরা ত্রিস্তরী না। সিলোমের শর্তে হওয়া লাগলো আগে ত্রিস্তরী হওয়া লাগবে, অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্ম এগুলো থাকা লাগবে। পরিফেরা, নিডারিয়া, অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্ম নাই, 3টাই নাই, ওরা দ্বিস্তরী, ঠিক আছে। নিডারিয়া দ্বিস্তরী, পরিফেরার কোনো স্তরই নাই, বারবার বলে অনেকে পরে পরিফেরা এক স্তরী বলে কিছু হয় না। তাহলে কারা কারা দেখো, এই যে প্লাটিহেল মিনথিস, নিমার্টিয়া মাইনর পর্ব, প্লাটিহেল মিনথিস পর্বের প্রাণীরা, এটা মেডিকেলে অসংখ্যবার আসছে, প্লাটিহেল মিনথিস পর্বের প্রাণীরা এরাই হচ্ছে কি, এটা অ্যাসিলোমেট। ওকে, এরপরে দেখো সুডোসিলোমেট। মেজো ভাই বললো আমার জায়গায় আমি পুকুর কাটবো, ঠিক আছে। তো 2 ভাই বললো যে পুকুর কাটো, ঠিক আছে, কিন্তু পুকুরের বাউন্ডারি ঠিকঠাক যেন দাও, আর তোমার জায়গায় পানি ঢালো, কিন্তু আমার জায়গায় যেন পানি না আসে। দেখো এখানে বড় ভাইকে ভয় করে, তাই বড় ভাইয়ের 4 সেকেন্ডে এটা পেরিটোনিয়াম, এই ঝিল্লিটার নাম হচ্ছে পেরিটোনিয়াম ঝিল্লি বা পেরিটোনিয়াম বাউন্ডারি। তাহলে মেসোডার্ম কি করলো, ছোট ভাই গরম দেখায়, ছোট ভাইয়ের জায়গায় দেখো এখানে কোনো পেরিটোনিয়াম ঝিল্লি নাই, ওকে, দিয়ে এখানে একটা গহ্বর বা পুকুর আট করে ফেললো, ঠিক আছে। কিন্তু লিগালি এভাবে পুকুর করা যেত না। তাহলে এখানে সিলম আছে, এই সিলমটা বা গহ্বরটা আছে, গহ্বরটা প্রকৃত গহ্বর হয় না, সিউডো শব্দের অর্থ হচ্ছে নকল, সিউডো শব্দের অর্থ হচ্ছে নকল বা মেডিকেলে আসছে ভ্রান্ত সিলম, ঠিক আছে, বা মিথ্যা সিলম যুক্ত পর্ব কোনটা, ঠিক আছে। সুডো সিলম, ভ্রান্ত সিলম, নকল সিলম সব হচ্ছে এটা। আচ্ছা, আমাদের স্লাইড লাগছে না, আমরা বইটাই নোট করে দিচ্ছি সুন্দর করে, তোমরা বইটাই নোট করে নেবা। কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই মেসেজ করবা, পার্সোনালি নক দিও, সমস্যা নাই। এটা সুডোসিলোমেট। সুডোসিলোমেট এটা কার দেখা যায়, এটা হচ্ছে প্রধান পর্ব, এই যে কৃমি, নেমাটোডা পর্বের পানিতে কেবল হচ্ছে এটা দেখা যায়। ওকে, আচ্ছা, তো ভ্রান্ত সিলম বা সুডোসিলম। এরপরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে ইউসিলোমেট। ইউ শব্দের অর্থ হচ্ছে আসল, সিলম মানে হচ্ছে গহ্বর, এদের আসল গহ্বর থাকে
এদের আসল গহ্বর থাকে। তাহলে আমরা যদি চিত্রটা যদি একটু ভালো করে মার্ক করি, তাহলে দেখো যে এটার বাইরেরটাকে বলা হচ্ছে অ্যাক্টোডাম, ওকে, ভিতরেরটা মেসোডাম, সাদা লেয়ারটা, হলুদটা অ্যান্ডোডাম, ওকে। দেখো এবার কি করছে, লিগালি যেহেতু নোটিশ আসছে, তো তখন কি করছে যে মেজো ভাই বাইরের দিকেও সুন্দর করে একটা লেয়ার, একটা বাউন্ডারি এঁকেছে, বাউন্ডারি রেখে দিয়েছে। এবার ছোট ভাইয়ের জন্য একটা সুন্দর করে বাউন্ডারি রেখে দিয়েছে। এবার দেখো এখানে একটা পর্যাপ্ত একটা গহ্বর তৈরি হয়ে গেছে। তাহলে এই পর্দার নাম কি? এই পর্দার নাম হচ্ছে পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম পর্দা, পেরিটোনিয়াম পর্দা, আর মাঝখানে এই গহ্বর, ঠিক আছে। এটাই আসল সিলোম। ইউ শব্দের অর্থ হচ্ছে আসল, সিলোম শব্দের অর্থ হচ্ছে গহ্বর। আসল একটা গহ্বর তৈরি হয়ে গেছে, তাই একে বলা হয় ইউ সিলোমেট। ওকে, তাহলে দেখো সুডোসিলোমেট, এই যে অসংখ্যবার আসছে সুডোসিলোমেট, অপ্রকৃত সিলোম, এটা কাদের দেখা যায়? এই যে নেমাটোডা, বারবার বললাম নেমাটোডা, রোটিফেরা, কাইনোরাইসা। রোটিফেরা কাইনোরাইসা মাইনর পর্ব, অ্যানিমেলিয়া টোটাল পর্ব 33টা, এর মধ্যে মেজর পর্ব হচ্ছে 9টা, যেটা পরিফেরা থেকে কর্ডাটা পর্যন্ত, আর বাদ বাকি যেগুলো আছে মাইনর পর্ব। আমরা একটু পরে আসছি এখানে, ওকে। তারপরে দেখো ইউসিলোমেট। ইউসিলোমেট কারা? মনে রাখবা, নেমাটোডা, এরপরে কি মলাস্কা থেকে শুরু করে মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, সবাই হচ্ছে প্রকৃত সিলোমযুক্ত, ঠিক আছে। এদেরকে বলা হয় ইউসিলোমেট। এদের পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা সুন্দরভাবে গহ্বরটা আবৃত থাকে। সিলোমের সংজ্ঞাতে শুরুতেই আছে, যে শুরুতে, সেই সিলোমের সংজ্ঞাতে শুরুতেই আছে এরা অবশ্যই ত্রিস্তরী হওয়া লাগবে। দেখো সংজ্ঞাটা দেখো, যে ত্রিস্তরী, শুরুতেই বলছে যে ত্রিস্তরী প্রাণীর ভুঁড়ীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্ম কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে বলা হয়, কি বলো, এই সিলোম। তো ত্রিস্তরী, তাহলে নিটাকে তো দ্বিস্তরী, ওদের থাকারই কথা না। এরপরে দেখো ইউসিলোম, এখানে আবার দুই ভাগে ভাগ করা যায়, যে সাইজোসিলোমেট আর অ্যান্টারোসিলোমেট। সাইজোসিলোমেট আর অ্যান্টারোসিলোমেট। তো আমরা ওই যে একটু আগে বললাম প্রোটোস্টোমিয়া, ডিউটেরোস্টোমিয়া, মনে রাখবা মা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, আর ইসি, একাইনোডার্মাটা, কর্ডাটা। এখানে প্রশ্ন এভাবে খুব কম আসে, তবে শুধু উদাহরণগুলো একটু মনে রাখবা। মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ওকে। তো মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এদের যে সিলোমটা থাকে, এই সিলোমটা দেখো, মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা না, তো এদের সিলোমগুলোর মধ্যে রক্তে দ্বারা পূর্ণ থাকে, একে বলা হয় হিমোসিল। হিমো মানে রক্ত, আর সিলোম মানে গহ্বর, রক্ত দ্বারা পূর্ণ থাকে, তাই একে বলা হয় হিমোসিল। আর অ্যান্টারোসিলোম, এরা ইসি, এটা অ্যান্টারো মনে রাখবা, একাইনোডার্মাটা, কর্ডাটা, ওকে। আচ্ছা, এখান থেকে শুধু এটা মনে রাখতে পারলেই ইনাফ। এরপরে দেখো সিলোমের গুরুত্ব। সিলোমের গুরুত্ব থেকে একটাই প্রশ্ন আসে, সিলোম এর মধ্যে যখন পানি থাকে, মনে করো ট্যাপের পাইপের মধ্যে পানি আছে ফুল, তাহলে ট্যাপের পাইপ খোলা থাকবে, ওকে। অ্যানিলিডা মানে কেঁচো, কেঁচোর মধ্যে যখন তরল থাকবে তখন এটা কেঁচো ফোলা দেখায়, কেঁচো এভাবে চেপে তরলগুলো বের করে দিবা, দেখবা চুপসে যাচ্ছে, ওকে। এটা হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল, হাইড্রো মানে পানি বা তরল অংশ, স্টেবল কঙ্কাল। কঙ্কাল যেমন আমাদের আকার আকৃতি ধরে রাখে, আকার আকৃতি ঠিক রাখে, ওইটাও আমাদের আকার আকৃতি ঠিক রাখতে সাহায্য করে। এটা সিলোম হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। তো এই পর্যন্ত কি কারো কি কোনো প্রশ্ন আছে তোমাদের? শোনা কি যাচ্ছে? ওকে, আচ্ছা, লাইভ কি বন্ধ হয়ে গেছে? ওকে, ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন হলে বলবা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সিলোম, সিলোম পর্যন্ত পড়লাম, এই পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। দেখো আর 3টা ভিত্তি আছে, রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র থেকে একটু দাগাই দিব তোমাদের, এখান থেকে রক্ত সংবহন তন্ত্র বা সংবহন তন্ত্র থেকে প্রশ্ন বারবারই আসে। দেখো এখান থেকে কি কি প্রশ্ন আসে সংবহন তন্ত্র থেকে? হ্যাঁ, দেখো যে পরিফেরা পর্বের নালীদের কি আছে, নালীতন্ত্র আছে বা ক্যানাল সিস্টেম, ইংলিশটা আসে ক্যানাল সিস্টেম। একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের কি আছে, পানি সংবহন তন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। আমাদের আছে রক্ত সংবহন তন্ত্র, ওদের আছে পানি, পানি দিয়ে হয়, ঠিক আছে, এটা পানি সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম।
আর পরিফেরাদের আছে নালীতন্ত্র, একাইনোডার্মাটা আছে পানি সংবহন তন্ত্র, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এরপরে দেখো তাহলে অ্যানিলিডা কর্ডাটা, অ্যানিলিডা মনে রাখো অ্যানি নামের একটা মেয়ে ছিল, ঠিক আছে, তাকে একটা ঘরের মধ্যে বদ্ধ করে কর্ড দিয়ে বেঁধে রাখলো। তাহলে অ্যানি বদ্ধ কর্ড, কর্ড মানে দড়ি, ওইখান থেকে মনে রাখবো কর্ডাটা অ্যানি, ঠিক আছে, অ্যানি থেকে অ্যানিলিডা, বদ্ধ থেকে এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে কি বদ্ধ ধরনের। অপরদিকে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা আর মলাস্কা, তাহলে আর্থ্রোপোডা মলাস্কা এদের রক্ত সংবহন তন্ত্র মুক্ত। আর্থ মানে পৃথিবী, পৃথিবী তো মুক্ত মনে রাখো। আর মলাস্কা, মলাস্কা আসলে মুক্ত না, এখানে লিখে রাখতে পারো মলাস্কা রক্ত সংবহন অর্ধমুক্ত, অর্ধমুক্ত। মলাস্কার রক্ত সংবহন তন্ত্র কেমন? অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে দেখো কঙ্কাল। কঙ্কাল থেকে কি প্রশ্ন আসে? কঙ্কাল, কঙ্কাল দেখো, কঙ্কাল আমাদের আকার আকৃতি ঠিক রাখে। কঙ্কাল দুই প্রকার, একটা বহিঃকঙ্কাল, একটা অঙ্ক। বাইরে থেকে যে চুল দেখা যাচ্ছে, চুল, তারপরে নখ, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল, বাইরে থেকে দেখা যায়। এখানে শুধু এই উদাহরণটা মনে রাখতে পারলে ইনাফ, যে কাইটিনাস প্লেট, মলাস্কাদের ক্যালকেরিয়াস খোলস, অর্থাৎ এই যে শামুক ঝিনুকের যে খোলসটা ওইটা, তারপর আর্থ্রোপোডাদের যেমন চিংড়ি মাছের উপরে যে খোলসটা থাকে ওইটা, মেরুদণ্ডী প্রাণীদের শিং, নখ, পালক, আইস, ঠিক আছে, এগুলো। তারপরে বহিঃকঙ্কাল, এগুলো সব বহিঃকঙ্কাল। মেরুদণ্ডী প্রাণীদের আমাদের কি অন্তকঙ্কাল, অস্থি আর তরুণাস্থি, ওকে। আর অমেরুদণ্ডীদের অন্তকঙ্কাল আছে পরিফেরাদের স্পিকিউল, মানে চুনময় কাটার মতো, এদের ক্যালকেলিয়াস প্লেট থাকে, ওকে। এগুলো একবার পড়বা তাহলেই হবে। এরপরে দেখো নটোকর্ড, নটোকর্ড নিয়ে আমাদের পরবর্তীতে পড়া আছে, তবে বই এখানে এক জায়গায় ভুল আছে, ভুলটা একটু ঠিকঠাক করে দিই, ওকে। নটোকর্ড, নটোকর্ড থেকে কি ভুল করছে এখানে আমরা আজকে বুঝতে পারবো, অনেক জায়গায় এমন দিয়ে রাখছে, ওকে। তাহলে দেখো নটোকর্ড যে মেসোডাম থেকে উদ্ভূত, ওকে, মেসোডাম থেকে উদ্ভূত, যে দেহের ভ্রূণ অবস্থায় বা আজীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর কি বললো, নমনীয়, স্থিতিস্থাপক, ছিদ্রযুক্ত, ছিদ্রযুক্ত এটা কেটে দাও, এটা ভুল আছে, ছিদ্রযুক্ত এখানে লিখে রাখবা নিরেট, কি লিখে রাখবা নিরেট। নটোকর্ড সবসময় নিরেট হয়, দণ্ডাকার, স্থিতিস্থাপক ও নিরেট দণ্ডকে কি বলা হয়, নটোকর্ড বলে। নটোকর্ড যাদের নাই এদেরকে বলা হয় নন কর্ডেট, ওকে। আর যাদের থাকে তাদেরকে বলা হয় কর্ডাটা। তো নন কর্ডেট কারা? এখানে আমরা সব পড়ছি, হাইড্রা ভুলগারিস, পিরিপ্লানেটা আমেরিকানা, ঠিক আছে, 9 10-এ পড়েছো, তেলাপোকা, তারপরে পাইলা গ্লোবোসা, আপেল শামুক, অ্যাস্টারিয়াস রুবেন, সমুদ্র তারা, এই নামগুলো অসংখ্যবার আসছে, নামগুলো প্র্যাকটিস করবা। লিখিত যদি আসে বৈজ্ঞানিক নাম লেখার সময় অবশ্যই 2টা করে দাগ দিবা, 2টা করে দাগ দিবা, ওকে। আচ্ছা, কর্ডেট যাদের, দেখো এটা এখানে কোনো ছিদ্র আছে? ছিদ্র নাই, এটা নটোকর্ড, সবসময় নতে নটোকর্ড, নতে নিরেট হয়, নটোকর্ড সবসময় নিরেট হয়, ওকে। এরপরে দেখো কর্ডাটা, কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। তাহলে ইউরো মানে লেজ, লেজের মধ্যে কর্ডাটা থাকলে ইউরো কর্ডাটা, যেমন অ্যাসিডিয়াসিয়া। মাথাটা যদি থাকে, মাথার মধ্যে, সেফালি শব্দের অর্থ হচ্ছে মাথা, মাথার মধ্যে থাকলে তাকে বলা হয় সেফালো কর্ডাটা, যেমন ব্রাঙ্কিওস্টোমা, ল্যান্সিওলেটাম, এটা বারবার আসে, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া, ওটাও আসে। আর ভার্টিব্রাটা, এদের আমাদের কি নটোকর্ড আছে? আমাদের ভ্রূণ অবস্থায় নটোকর্ড ছিল, এই নটোকর্ডটা মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, আমাদের এখন মেরুদণ্ড আছে, ওকে। এগুলা পড়বা, কোনো ব্যাং, বাঘ, মানুষ সবই। এরপরে লাস্ট যে ভিত্তি, এটা হচ্ছে দেখো পৌষ্টিক নালী বা অ্যালিমেন্টারি ক্যানাল। এরপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে, যাদের পৌষ্টিক নালী থাকে তাদের এক ধরনের, আর যাদের পৌষ্টিক নালী নাই। বলতো যাদের পৌষ্টিক নালী নাই তারা খুব প্যারাতে থাকে, তারা খুব প্যারাতে থাকে, তাই এদেরকে বলা হয় প্যারাজোয়া। কি জোয়া বলো? প্যারাজোয়া। যেমন প্যারাজোয়া কোন পর্বে মনে রাখবা, পরিফেরা, পরিফেরা হচ্ছে প্যারাজোয়া। আর যাদের পুষ্টিক নালী থাকে তারা খুব খাওয়া দাওয়া করে আনন্দে থাকে, ঠিক আছে। পরিফেরা বাদ দিলে যারা থাকবে সবগুলো হচ্ছে অ্যান্টারজোয়া, অর্থাৎ নিডারিয়া থেকে কর্ডাটা পর্যন্ত, ওকে। তাহলে আমরা প্রায় 16টা ভিত্তি শেষ করলাম। এবার আমরা চলো ভাই তোমাদের হচ্ছে প্রশ্ন ব্যাংক দেখিয়েছি, প্রশ্ন ব্যাংক দেখলে আমরা বুঝতে পারবো যে এগুলো থেকে কি কি প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছে বা আমাদের ভবিষ্যতেও আসবে, ওকে। প্রশ্ন ব্যাংকটা আমরা একটু যদি দেখি, হ্যাঁ, এই যে আমাদের একটা প্রশ্ন ব্যাংক চলে আসছে, আমার প্রতিষ্ঠানের প্রশ্ন ব্যাংক জিহাদ বায়োলজি, ওকে। আচ্ছা, দেখো
তো কমেন্টগুলো একটু রিপ্লাই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমরা প্রশ্ন দেখাচ্ছি, প্রশ্ন এখনই দেখাবো, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাও, যাদের সমস্যা আছে। আচ্ছা, ওকে, সিলম, হ্যাঁ সিলমের এগুলো এখনই দেখাবো, কি কি এমসিকিউ আসছে সিলম থেকে। ওকে, আচ্ছা দেখো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসছে, আমি আগে বললাম প্রতিসাম্যতা থেকে, নিচের কোনটি দ্বিপার্শ্বীয় প্রতিসম পানি, ঠিক আছে, মাঝখান দিয়ে ভাগ করা যায়। দেখো পানি নয়, নিচের কোনটি দ্বিপার্শ্বীয় প্রতিসম পানি নাই, এই যে শামুক, অ্যান্সার এ, শামুক দ্বিপার্শ্বীয় প্রতিসম পানি নয়। ওকে, আচ্ছা, অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোথায়? দেখো প্রতিসাম্যতা থেকে অরীয় প্রতিসাম্যতা দেখা যায় কোথায়? নিডারিয়া পরের পানিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। ওকে, তারপরে কোন পরের পানিতে? সুডোসিলোমেট, বারবার আসে পরীক্ষায়। নেমাটোডা সুডোসিলোমেট। ওকে, আচ্ছা, কোন পরের? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা নয়, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য অবশ্যই আমিবা, যকৃৎ কর্মী, বিড়াল, হাতি সবাইকে মাঝখান দিয়ে সমান দুই ভাগে ভাগ করা যায়। এভাবে যদি প্রশ্নগুলো দেখতে চাও জাহাঙ্গীরনগর, দেখো তোমাদের কাছে যে প্রশ্ন ব্যাংক আছে, যার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে এটা সলভ করবা। যে অরীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটি? অরীয় এই যে অরলিয়া, হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, মেট্রিডিয়াম। এটা কোন ধরনের পানিতে অরীয় প্রতিসাম্যতা দেখা যায়? দেখো সবগুলো এখানে ইংলিশ দিয়ে রাখছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইংলিশটা দিয়ে রাখছে, হাইড্রা, অরিলিয়া, মেট্রিডিয়াম। ওকে, দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি দেখি, নিচের কোনটি? অ্যাসিলোমেট। দেখো তাইনিয়া সোলিয়াম, বৈজ্ঞানিক নাম দিয়ে রাখছে। প্লাটিহেলমিন্থেস স্তরের পানি কি? তানিয়া সোলিয়াম, এটা তানিয়া না, তাইনিয়া সোলিয়াম। ওকে, আচ্ছা, তো এইগুলা একবার পড়বা, এই প্রশ্ন ব্যাংকগুলো এভাবে প্রতিসাম্যতা আর সিলম, এগুলো বারবার ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসছে। এখানে দেখো যে অরীয় প্রতিসাম্যের অন্তর্ভুক্ত নয় কোনটা? রেডিওলারিয়া, ভোলবক্স, রেডিওলারিয়া, হেলিওজে, এটা গলীয় প্রতিসাম্য, ঠিক আছে। এইভাবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলো একটু সলভ করবা, ঠিক আছে। হিমোসিলোমেট মানে হিমোসিলোমের মধ্যে রক্তপূর্ণ গহ্বর কাদের থাকে? আর্থ্রোপোডাতে থাকে, আর্থ্রোপোডা রক্তপূর্ণ গহ্বর, হিমোসিল, ঠিক আছে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ কাদের দেখা যায়? কর্ডাটা, আমাদের দুই পাশে সমান সমান থাকে। এভাবে এখানে প্রশ্নগুলো আছে, তোমাদের কাছে যেটাই থাকুক না কেন প্রশ্নগুলো একটু সলভ করবা, তাহলেই হবে। এখন তোমাদের বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। প্রশ্ন সলভ করা ছাড়া বায়োলজি পরীক্ষায় যেহেতু এমসিকিউ সলভ করা লাগে, এগুলো মনে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, দেখো এভাবে সব প্রশ্নগুলো এখান থেকে পড়বা। একই বিষয় যে সিলম, প্রতিসাম্যতা, এগুলো থেকে বারবার প্রশ্ন আসে। ওকে, এরপরে আমরা বইয়ে চলে যাই। দেখো বইয়ে চলে আসলাম, শ্রেণীবিন্যাস। এরপরে যে আছে এটা 9-10 পড়া, আমি একটু হাইলাইট করে যাব, তোমাদের যে ইম্পর্টেন্ট লাইনগুলো এগুলো একটু দাগাই নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, শ্রেণীবিন্যাস, এখানে আমরা জানি যে 1969 সালে আর এই সুইটেকার 5টা রাজ্য করে, মরেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমালিয়া, ঠিক আছে। তো এগুলো তোমরা অনেক পড়েছো, মনেরা কি বৈশিষ্ট্য 9-10-এ, তো এগুলো একবার একটু দেখে নিও। ওকে, না দেখলেও সমস্যা নাই, তাহলে এগুলো লাগবে না। এরপর দেখো এটা যেটা আছে, শ্রেণীবিন্যাসের একক কি? শ্রেণীবিন্যাসের একককে বলা হয় ট্যাক্সন বলা হয়, এটা শ্রেণীবিন্যাসের একক। তো এখানে আরো অনেক কিছু আছে। শ্রেণীবিন্যাসের যে শ্রেণীবদ্ধগত একক কি? এটা হচ্ছে ট্যাক্সন। ওকে, শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কতটি? এটাও পরীক্ষায় আসে। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ হচ্ছে 7টি। শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টা? 7টা। কি কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। ওকে, সবার আগে থাকবে কিংডম, সবার শেষে থাকে স্পেসিস। এখান থেকে প্রশ্ন আসে, শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর কোনটা? শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর কোনটা? ওকে, শ্রেণীবিন্যাসের সর্বশেষ মূল ধাপ কোনটা? আচ্ছা, না দেখে বলবো তোমরা। ওকে, বলো দেখি, সার্বজনীন স্তর বললে কি বলবা, সর্বোচ্চ স্তর বললে কি বলবা, বলো তো। ওকে, তাহলে যদি অনেকে কমন সেন্স খাটায় যে সর্বোচ্চ স্তর সবার উপরে যেতে যাচ্ছে, এটাই মনে হয় কি সর্বোচ্চ না, সর্বোচ্চ স্তর হচ্ছে ফাইলাম, সার্বজনীন স্তর হচ্ছে কে? এটা হচ্ছে কিংডম, ঠিক আছে। আর সর্বশেষ ধাপ সবার নিচে থাকে কি? সবার নিচে গাছের মূল থাকে, মূল হচ্ছে কি? এই স্পেসিস। তো এগুলো বই থেকে একটু দাগাই নাও। এই যে দেখো যে শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক হচ্ছে কি? শ্রেণীবিন্যাসের মূল ভিত্তি বা একক হচ্ছে প্রজাতি। ওকে, আচ্ছা, আর তারপরে
দেখো জেনাস এগুলো লাগবে না। শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর হচ্ছে কোনটা? সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব, সর্বোচ্চ স্তর হচ্ছে পর্ব। আর দেখো সার্বজনীন স্তর হচ্ছে কিংডম, সার্বজনীন স্তর কিংডম। এগুলো পরীক্ষায় প্রশ্ন এসছে এবং আসবে, ঠিক আছে? আচ্ছা, ফোনটা এখানে রাখি। আচ্ছা, ঠিক আছে। এই যে বিন্যাস, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই বিন্যাসটাকে বলা হয় হায়ারার্কিক্যাল বিন্যাস, যে বড় থেকে ছোট সুন্দরভাবে সাজানো যাচ্ছে। ওকে, আচ্ছা, বড় থেকে ছোট সুন্দরভাবে সাজানো। এরপরে দেখো নামকরণ। নামকরণ তোমরা পড়েছো, এগুলো খুবই সহজ। তো দ্বিপদ নামকরণের নামকরণ হচ্ছে দুই প্রকার, দ্বিপদ নামকরণ আর ত্রিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের জনক হচ্ছে বিজ্ঞানী ভদ্রলোক ক্যারোলাস লিনিয়াস। ওকে, তো দ্বিপদ নামকরণ দেখো 1758 সালে দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন, এটা পরীক্ষায় আসে। 1758 সাল সুন্দর করে দাগাই রাখছি, বেশি দাগাচ্ছি না, তোমাদের যেন নোট করতে সুবিধা হয়। ওকে, আচ্ছা, দেখো বানরের বৈজ্ঞানিক নাম কি? ম্যাকাকা মুলাটা, ম্যাকাকা মুলাটা, এটা লাগবে। এরপরে বলছে যে ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ দেখো জেনাস, স্পিসিস, এখানে সাব স্পিসিস অ্যাড করে দিয়েছে। যে নীলনদ এলাকার চড়ুই পাখি একটি আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন, নীলনদ এলাকার চড়ুই পাখি আলাদা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পন্ন, তাই নর্মাল চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম প্যাসার ডোমেস্টিকাস, এটার নাম দিয়েছে প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। ওকে, আচ্ছা, একটা সংস্থা আছে, সংস্থার নাম হচ্ছে ICZN, সংস্থার নাম হচ্ছে ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমিনক্লেচার, এটা নিয়ম। আর যদি বলা হয় সংস্থার পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল কমিশন, কমিশন লেখা থাকবে। ওকে, কমিশন, কমিশন থাকলে সংস্থা। আচ্ছা, এরপরে দ্বিপদ নামকরণের নিয়ম আছে, এগুলো একবার পড়বা, এগুলো খুবই সহজ, 9-10 পড়া। ওকে, আচ্ছা, এখানে শুধু একটা জিনিস তোমাদের দেখাবো, টটোনিম, এটা তোমাদের ছিল না 9-10-এ, ওইটা একটু দেখাই। টটোনিম দুইটা যদি একই হয়, কাতলা কাতলা, নাজা নাজা, লোয়া লোয়া, চোখকৃমি, নাজা নাজা, পদ্ম গোখরা, কাতলা মাছ, ঠিক আছে, বলে না ময়ে ময়ে। আচ্ছা, এই সবগুলা হচ্ছে কি? দুইটা যদি একই থাকে। দ্বিপদ নামকরণের প্রয়োজনীয়তা ইত্যাদি ইত্যাদি, এগুলা আসে না, লাগবে না, লাগবে না, পড়লে না পড়লেও সমস্যা নাই। এরপরে দেখো যদি আমরা আগাই যে, হ্যাঁ এখান থেকে লাগবে, এখান থেকে প্রাণী জগতের দেখো যে অ্যানিমেলিয়া যে কিংডম, অ্যানিমেলিয়া কিংডম, এই অ্যানিমেলিয়া কিংডম, একটা কিংডমের মধ্যে অনেকগুলা কি থাকে? ফাইলাম থাকে। এই সব থেকে প্রশ্ন আসে, এমনভাবে পড়াচ্ছি যেন তোমাদের কোনো কিছু গ্যাপ না যায় ইনশাল্লাহ। দেখো অ্যানিমেলিয়া কিংডম এর ব্রাঞ্চ কি কি আছে? দেখো ব্রাঞ্চ, ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ 2, ব্রাঞ্চ 3। অ্যানিমেলিয়ার দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ স্পষ্ট? হ্যাঁ, ব্রাঞ্চ এ দেখো মেসোজোয়া, ব্রাঞ্চ বি প্যারাজোয়া, ব্রাঞ্চ সি ইউম্যাটোজোয়া, মেসোজোয়া, প্যারাজোয়া, ইউম্যাটোজোয়া। তাহলে মেসোজোয়ার মধ্যে ফাইলাম একটা হচ্ছে কি? মেসোজোয়া ফাইলাম, এটা হচ্ছে পরিফেরা, আর দেখো প্লাকোজোয়া। ওকে, এভাবে ভাগ টাগ করেছে। তাহলে টোটাল অ্যানিমেলিয়া কিংডমের টোটাল ফাইলাম কতটি? 33টা। কয়টা ভাই বলো? 33টা। 33টার মধ্যে মেজর ফাইলাম কয়টা বা বড় বড় ফাইলাম কয়টা? এদের হচ্ছে 9টা। 9টা এখানে আলাদা করে দিয়ে রাখছে, 9টা এখানে আলাদা করে দিয়ে রাখছে। কি কি? পরিফেরা, নিটারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানরিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। এই সিকোয়েন্স তোমাদের, এই সিকোয়েন্স ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এই সিকোয়েন্সটা যদি ভুল হয়ে যায় যে কোনটার পরে কি আছে, তাহলে অনেক ভুল হয়ে যায়। ঠিক আছে, নিচের কোনটি থেকে কোনটি উন্নত, মাঝে মাঝে এই যে দেখো যত নিচে নাম্বার, যত নিচে নাম্বার তত বেশি উন্নতির দিকে যাবে, যত নিচে নাম্বার তত উন্নতির দিকে যাবে। আমরা দেখি এখানে একটু মার্ক করে দিই তোমাদের। আচ্ছা, পরিফেরা, পরিফেরার পরে কি আছে? নিডারিয়া। তাহলে পরিবারের থেকে নিডারিয়া উন্নত, নিডারিয়া থেকে প্লাটিহেলমিনথিস উন্নত, আইফোন 10 এর থেকে আইফোন 11 উন্নত, আইফোন 11 থেকে আইফোন 12 উন্নত। সিকোয়েন্সটা মনে রাখা লাগবে। ওকে, আচ্ছা, তো সবগুলাই দেখো আবিষ্কৃত প্রজাতির সংখ্যা 5000-এর বেশি। তাহলে সেটা প্রধান পর্ব হবে। শর্ত কি? এদের আবিষ্কৃত প্রজাতির সংখ্যা 5000-এর বেশি হওয়া লাগবে। এটা 5000 5K এর বেশি হওয়া লাগবে। তো বিজ্ঞানীরা দেখছে যে 5K এর বেশি, এটা হচ্ছে টোটাল এই 9টা পর্বই আছে। এর মধ্যে দেখো আর্থ্রোপোডা পর্বের, আর্থ্রোপোডা পর্বের আবিষ্কৃত প্রজাতির সংখ্যা সব থেকে বেশি, এটা সব থেকে বৃহত্তম পর্ব। দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা,
মলাস্কা প্রায় 84,977টা তোমার হচ্ছে প্রজাতি আছে। ওকে, বাংলাদেশের প্রজাতির সংখ্যা কত? একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, বুঝলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে অ্যানিলিডার আবিষ্কৃত প্রজাতির সংখ্যা কতটি বাংলাদেশে করতে হবে। এটা তুমি না পারলে কেউ পারবে না, এগুলো সব মুখস্থ করা লাগবে না। তারপরে একটু দেখো, ওকে, তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে সিকোয়েন্স গুলা মুখস্থ করা, যে কোনটির পরে কি আছে, কোনটার পরে কি আছে, ঠিক আছে, কোনটার পরে কি, এই সিকোয়েন্স গুলা আমি একটু মুখস্থ করাই দিচ্ছি তোমাদের। ওকে, এখনই মুখস্থ হয়ে যাবে। তো এভাবে মনে রাখবা সিকোয়েন্স গুলো, যে পিসিপিএন মাইসি আমি লিখে দিচ্ছি এখানে, দেখো পিসিপিএন মা ইসি, ঠিক আছে, পিসিপিএন মা ইসি। আমি যদি তোমাদের এটা স্লাইডেই দেখাই, দেখো এভাবে তোমরা ভালোভাবে নোট করে রাখতে পারো, এটা পিসিপিএন মা ইসি। তাহলে মনে রাখো ইশিতার মা পিএন স্কুলের প্রিন্সিপাল বা পিএন কলেজের প্রিন্সিপাল, আচ্ছা এতে পিএন স্কুল আছে। ওকে, আচ্ছা, তাহলে পিতে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, অ্যাকাইনোডা আর কর্ডেটা, পিসিপিএন মাইসি। তো এটা সবসময় মনে রাখো, পিসি পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, পিএন প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মা মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। যেখানেই যাও এই মা সবসময় একসাথেই আছে, ঠিক আছে, মনে রাখবো। মাতে মায়ের পূর্ণরূপ, আজকে তোমার আম্মাকে গিয়ে বলবা, জানো আম্মা মায়ের পূর্ণরূপ মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা। আর ইসি একাইনোডার্মাটা কর্ডাটা, ইসি একাইনোডার্মাটা কর্ডাটা, পিসিপিএন মাইসি। এই ছন্দটা এভাবে মনে রাখবা, পিসিপিএন মাইসি, ঠিক আছে, এগুলো যেমন ভুল না হয়। ওকে, আচ্ছা, এবার আমরা এই ছকে চলে যাই, পিসিপিএন মাইসি। ওকে, তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, এখানে এভাবে মনে রাখবা, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা কর্ডাটা। ওকে, তাহলে যদি বলে যে সবার প্রথম পর্বর নাম কি, 90% অ্যান্সার করে পরিফেরা, ভুল। প্রথম পর্বর নাম হচ্ছে কি, প্রথম পর্বর নাম হচ্ছে মেসোজোয়া। মেসোজোয়া এটাকেই বলা হয় প্রথম পর্ব হচ্ছে মেসোজোয়া। দ্বিতীয় পর্ব হচ্ছে 2 নম্বর পর্ব হচ্ছে পরিফেরা, 2 নম্বর পর্ব হচ্ছে পরিফেরা। ওকে, তাহলে এটা আমাদের হলো। এরপরে দেখো নন কর্ডাটার, এর হচ্ছে টোটাল পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্যন্ত এরা সবাই নন কর্ডাটা, মেজর ফাইলামের মধ্যে। এর কিছু কমন বৈশিষ্ট্য দিয়েছে। নন কর্ডাটা কারা কারা? যাদের কোনো নটোকর্ড বা কর্ডেট নাই, পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর দণ্ডাকারে স্থিতিস্থাপক বা নিরেট কোনো নটোকর্ড নাই। সবগুলো দেখাই রাখছি, আলাদা দেখাচ্ছি না তোমাদের সুবিধার্থে। তো আমি বৈশিষ্ট্যগুলো একবার বলি, যে দেখো কি, এদের নটোকর্ড অনুপস্থিত, নটোকর্ড নাই। গলবিলীয় ফুলকারন্ধ্র নাই, ভ্রূণ অবস্থায় আমাদের ফুলকারন্ধ্র ছিল, মাছে যেমন ফুলকারন্ধ্র থাকে, ফুলকা থাকে, এটা পাই পশ্চাৎ লেজ থাকে না, ঠিক আছে। কড়াটা পরে প্রাণীরা ম্যাক্সিমাম কি থাকে, পাই পশ্চাৎ লেজ থাকে। স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত অঙ্কীয় নিরেট, এটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। স্নায়ুরজ্জু গ্রন্থিযুক্ত অঙ্কীয় ও নিরেট, এটা একটু আমরা যদি ভালো করে বুঝতে চাই, দেখো, হ্যাঁ, এখানে খুব সুন্দর করে চিত্রটা দিয়ে রাখছে, খুব সুন্দর করে চিত্র এখানে দেওয়া আছে। এটা কি হচ্ছে, এটা লাগবে না, দেখো এখানে আমাদের স্নায়ুরজ্জু পৃষ্ঠীয়, স্নায়ুরজ্জু পরবর্তীতে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডতে কনভার্ট হচ্ছে, কিন্তু এদের স্নায়ুরজ্জুটা অঙ্কীয়। স্নায়ুরজ্জু কি হয় বলো, অঙ্কীয় স্নায়ুরজ্জু থাকে, এদের স্নায়ুরজ্জু হয় অঙ্কীয় স্নায়ুরজ্জু থাকে। অঙ্কীয় স্নায়ু বারবার মনে রাখবা, অঙ্কীয়, এভাবে মার্ক করে নিবা, অঙ্কীয় রজ্জু অঙ্কীয়, ঠিক আছে, স্নায়ুরজ্জু অঙ্কীয়। স্নায়ুরজ্জুতে অনেকগুলা গ্রন্থি আছে, এটাকে গ্যাংলিয়ন বলা হয়। গ্যাং, অনেকগুলা স্নায়ু এখানে এসে জড়ো হয়, একত্রিত হয়, এটাকে বলা হয় গ্যাং বা গ্যাংলিয়ন, ঠিক আছে। স্নায়ুরজ্জু, এই স্নায়ু গ্রন্থি থাকে, আমাদের গ্রন্থি থাকে না, এদের গ্রন্থি থাকে। ওকে, দেখো এই যে পায়ুছিদ্র, পায়ুছিদ্রের আগে লেজ আছে, এটাকে বলা হয় পায়ুপূর্ব লেজ,
যেমন তুমি যদি বানরের মনে করো বা গরুর মনে করো, পায়ু ছিদ্রের পরে লেজ আছে, পায়ু উত্তর লেজ বলা হয়, এটাকে বলা হয় পায়ু পূর্ব লেজ। পায়ু উত্তর লেজ করোটাটার বৈশিষ্ট্য। আমাদের হৃদযন্ত্র সামনের দিকে, অঙ্কীয় দিকে, কিন্তু এদের হৃদযন্ত্র কি বলো, পৃষ্ঠীয় দিকে। আমাদের হৃদযন্ত্র, যন্ত্র কেন বলা হচ্ছে ভাই, যন্ত্র পুরো বডিতে ছড়াই আছে, তাই একে বলা হচ্ছে যন্ত্র, কিন্তু আমাদের পিণ্ডাকারে শুধু এই জায়গাতেই আছে, একে বলা হচ্ছে হৃৎপিণ্ড। ওকে, তাহলে এখান থেকে দেখো যে স্নায়ু রজ্জু গ্রন্থিযুক্ত, অঙ্কীয় ও নিরেট, কিন্তু আমাদের স্নায়ু রজ্জু কি, আমাদের স্নায়ু রজ্জু গ্রন্থিযুক্ত না, পৃষ্ঠীয়। এদের স্নায়ুরজ্জু নিরেট, আমাদের স্নায়ুরজ্জু ফাঁপা, এর ভিতরে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। দেখো খুব সুন্দর করে পার্থক্য দিয়ে রাখছে, হৃদযন্ত্রের অবস্থান পৃষ্ঠদেশে, আমাদের হৃদযন্ত্রের অবস্থান কোথায়, অঙ্কীয় দেশে। রক্তে হিমোগ্লোবিন রক্ত রসে থাকে, আমরা আন্ডা বাচ্চা বলে সবাই জানে যে হিমোগ্লোবিন কোথায় থাকে, হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায়, ঠিক আছে। হেপাটিক পোর্টাল তন্ত্র বিদ্যমান আমাদের থাকে, এদের অনুপস্থিত। আমাদের হেপাটিক পোর্টাল তো আমাদের থাকে, ওদের থাকে না। এবং ত্বক থেকে চোখের উদ্ভব হয়, এগুলো একটু মনে রাখবা। আর হেপাটিক পোর্টাল তন্ত্র কি জিনিস, হেপাটিক পোর্টাল এখানে একটু আলোচনা করি। মনে করো আমাদের এটা পাকস্থলী, আচ্ছা এখানে না লিখে আমি তোমাদের আলাদা পিডিএফ করেই দিই। তোমাদের পিডিএফ এ দেখাই। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে মনে করো পাকস্থলী, এটা হচ্ছে আমাদের হার্ট। হার্টের মধ্যে রক্ত থাকে, রক্ত দিয়ে পুরো বডিতে খাবারটা চলে যায়। আমরা মনে করো তুমি মিষ্টি খুব পছন্দ, হাফ কেজি মিষ্টি খেয়ে ফেললা, ঠিক আছে। এই সবগুলো পাকস্থলী, পাকস্থলীতে অনেক রক্তনালী আছে, এই সব রক্তনালীর মধ্যে এই যে পরিপাক হবে, ঠিক আছে, ক্ষুদ্রান্তে গিয়ে পরিপাক হবে, যে সবগুলো রসগোল্লা খেলা, রসগোল্লা গ্লুকোজ তৈরি হবে, সবগুলো গ্লুকোজ যদি সাথে সাথে রক্তে মিশে যায়, তাহলে গ্লুকোজ লেভেল হাই হয়ে তুমি মারা যাবে। আমাদের বডিতে কি ওটা হয়, হয় না। এখানে কি হয়, পাকস্থলী সবগুলো গ্লুকোজ নিয়ে যায় লিভারের কাছে। লিভার একটা আমাদের বডিতে ব্যাংকের ন্যায় কাজ করে। লিভার কি করবে তখন, এই অল্প অল্প করে দেহের চাহিদা অনুসারে হার্টকে গ্লুকোজ বা অন্যান্য খাবারগুলা দিতে থাকবে। হার্টকে মানে হার্টের রক্তের সাথে, রক্ত পুরো বডিতে তখন এটা ছড়াই দেবে। এখানে দেখো সরাসরি রাস্তা ইউজ না করে একটা পোর্ট ব্যবহার করার লাগছে, লিভারকে পোর্ট হিসেবে ব্যবহার করছে। এই কারণে সিস্টেমটাকে বলা হয় হেপাটিক পোর্টাল, যেটা উন্নত প্রাণীদের আছে। অনুন্নত প্রাণীদের এই হেপাটিক পোর্টাল নাই, তো এটা আমরা এখানে শিখলাম। দেখো যে হেপাটিক পোর্টাল এখানে কি আছে, হেপাটিক পোর্টাল এদের অনুপস্থিত, যারা উন্নত এদের হেপাটিক পোর্টাল থাকে, ঠিক আছে। তাহলে এই অধ্যায়ের আমরা প্রথম সেকশন, এই অধ্যায়ের 3টা সেকশন আছে, প্রথম সেকশন আমাদের কভার হলো। এরপরে আমাদের আছে 9টা পর্ব আমরা শিখব খুব গুরুত্বভাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই বলবা। এখন আমরা দেখো ফাইলাম 1 পরিফেরা। এটাকে বলা হচ্ছে ছিদ্রাল প্রাণী। বডিতে অসংখ্য কি থাকে, ছিদ্র থাকে। ওকে, অসংখ্য ছিদ্র থাকে এদের। দেখো দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদেরকে ছিদ্রাল প্রাণী বলে। সাধারণভাবে এসব প্রাণী স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত, স্পঞ্জ নামে পরিচিত। কেবলমাত্র এই স্পঞ্জিলিডি গোত্রের প্রাণীরাই মিঠা পানির বাসিন্দা, বাদবাকি সবাই সামুদ্রিক, ঠিক আছে। তাহলে দেখো ভাইয়া, এখানে পরিফেরার একটা ছবি দিয়ে রাখছে, এই চিত্রটাই আমি তোমাদের একটু বোঝাই। ওকে, আচ্ছা চিত্রটা একটু এখানে ঠিক করে দিই। দেখো 3 ভাগের 1 ভাগ হয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রকে বলা হয় অস্টিয়া। কি ছিদ্র বলো, অস্টিয়া নামক ছিদ্র থাকে। ওকে, এই ছিদ্রগুলো দিয়ে পানি প্রবেশ করে, করবে, ঠিক আছে। তাহলে অস্টিয়া নামক ছিদ্র থাকবে। অস্টিয়া
এরপরে কি হয়, এই ছিদ্রগুলা একটা গহ্বরের মধ্যে যায়, একে বলা হয় স্পঞ্জসিল। স্পঞ্জের গহ্বর, স্পঞ্জসিল। মনে করো সিলম মানে গহ্বর, বা সিল মানে গহ্বর, স্পঞ্জের গহ্বর স্পঞ্জসিল। আরাফাতের গহ্বর আরাফাতসিল। শাহাদাতের গহ্বর শারাফাতসিল। ঠিক আছে, এটা অস্টিয়া দিয়ে রাখছে। এবার এই ছিদ্রটা একটা বড় একটা ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত হয়, এটাকে বলা হয় অস্কুলাম। কুলাম বলো, অস্কুলাম নামক ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত হচ্ছে। তাহলে এই পরিফেরা পরের পানিরা মনে করো এক জায়গায় স্থির থাকে, চারিপাশ দিয়ে পানি প্রবেশ করে, চারিপাশ দিয়ে পানি প্রবেশ করে ছিদ্র দিয়ে, আর ওপর দিয়ে পানিটা কি হয়ে যায়, বের হয়ে যায়। ঠিক আছে, ওপর দিয়ে পানিটা বের হয়ে যায়। এগুলা বুঝে দিই। তো এদের দেখো, এই চিত্রটা আমরা বুঝলাম, কিছু নতুন নতুন ওয়ার্ডও শিখেছি, যে অস্কুলাম, অস্টিয়া, স্পঞ্জসিল। এই যে নালীর বিন্যাস, এদেরকে বলা হয় নালীতন্ত্র। তাহলে নালীতন্ত্র এটা কোন পর্বের বৈশিষ্ট্য? আমরা শুরুতে পড়াইলাম নালীতন্ত্র এটা হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু শিখে নিই। ঠিক আছে, এক নম্বর দেখো, দেহ অসংখ্য কোষ দ্বারা টিস্যু গঠিত হলেও কোনো টিস্যু গঠন করবে না, এদের দেহে কোনো টিস্যু নাই। ঠিক আছে, তাহলে বাইরের দিকে পিনাকোডাম, পিনা মানে বাইরে, বাইরের দিকে কোষগুলো একত্রিত হয়ে দেখো পিনাকোডাম, ভিতরের দিকে কুয়ানোডাম, কুয়ানো মানে শব্দের অর্থ হচ্ছে ভিতরে। এর মাঝখানে দুইটা স্তর থাকে, একে বলা হয় মেসোহিল। মেসোহিল দেখো, এর ভিতরে কি থাকে, অ্যামিবোসাইট, অ্যামিবার মতো কতকণিকা আর কঙ্কাল বস্তু ধারণ করে। কোন কঙ্কাল বস্তু? এই যে এগুলোকে বলা হয় স্পিকিউল নামক কঙ্কাল বস্তু ধারণ করে। যাই হোক, তারপরে আছে কি, দেহবাছিরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে। এরপরে দেখো, পানি প্রবাহের জন্য বারবার আমি বলি যে ক্যানাল সিস্টেম বৈশিষ্ট্যপূর্ণ কি আছে, নালীতন্ত্র আছে। ঠিক আছে, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র আগে মার্ক করে দিয়েছে এখানে। ওকে, এরপরে দেখো স্পিকিউল নামক চুনময় কাটা অথবা স্পঞ্জিন নামক জৈবতন্তু থাকে। স্পিকিউল নামক চুনময় কাটা অথবা স্পঞ্জিন নামক কি থাকবে, জৈবতন্তু থাকে। এরপরে কুয়ানো মানে ভিতরে, দেহের ভিতরে অন্ত্রপ্রাচীরে কুয়ানোসাইট, কি বলো, কুয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। এটা শুধু পরিফেরা পরের পানিতেই পাওয়া যায়, অন্য কোনো পরের পানিতে এটা পাওয়া যায় না। কুয়ানোসাইট খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আমরা কি বললাম, যে স্পঞ্জের গহ্বর স্পঞ্জসিল, শাহাদাতের গহ্বর শাহাদাতসিল। ওকে, এভাবে মনে রাখবা। ওকে, তারপরে এই গহ্বরটা কি ছিদ্র দিয়ে উপরে উন্মুক্ত হয়েছে দেখো, এই যে অস্কুলাম, এটাকে কি বলা হচ্ছে, অস্কুলাম দিয়ে উন্মুক্ত হয়। কি হলো, একটু ঠিক করে নি, দাঁড়াও। ওকে, অস্কুলাম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, দেখো তো সবকিছু দেখা যাচ্ছে কিনা। ওকে, সবকিছু দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, সমস্যা নাই। একটু ছোট দেখাচ্ছে নাকি? ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, কোয়ানোসাইট নামক বিশেষ ফলজাত কোষ আছে দেখলাম, অস্কুলাম, এটা সেটা পূর্ণাঙ্গ পানিরা নিশ্চল কোনো বস্তুর সাথে স্থায়ীভাবে আটকে থাকে। এবার তারপরে লার্ভা পরীক্ষায় বারবার আসে। লার্ভা জীবনচক্রে অ্যাম্ফিব্লাস্টুলা আর প্যারেনকাইমোলা নামক লার্ভা থাকে। অ্যাম্ফিব্লাস্টুলা, প্যারেনকাইমোলা, লার্ভা। এখানে বৈজ্ঞানিক নাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, স্কাইফা জেলাটিনোসাম। ঠিক আছে, স্পঞ্জেলিয়া প্রোডিফেরান্স, মিঠা পানির স্পঞ্জ। তারপরে স্পঞ্জেলিয়া অফিসিনালিস, বাত স্পঞ্জ, ক্ল্যাথরিনা, তারপরে ক্ল্যাটাস, এই শ্বেত স্পঞ্জ, এইগুলো একটু আসে। তো এইগুলো সবগুলো একটু দেখবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো নিডারিয়া, ফাইলাম টু নিডারিয়া। ওকে, আচ্ছা, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য, আমরা কি এটা আরেকটা ক্লাস করব? 2টা ক্লাস লাগবে, কি আজকে শেষ করবেন বলছি? সময় লাগবে কেবল নিডারিয়া। আচ্ছা, মেজর পর্বগুলো শেষ করি, বেশি সময় লাগবে না, 20 মিনিট মতো। আচ্ছা, দেখো। ওকে, আচ্ছা, নিডারিয়া পর্বের প্রাণীরা, এটা খুবই ইম্পর্টেন্ট। নিডারিয়াদের সমুদ্রের ফুল বলা হয়। এরা দেখো সমুদ্রের প্রবাল প্রাচীর বা রেইন ফরেস্ট,
এটা গঠন করে কি নিডারিয়া। এখান থেকে প্রশ্ন আসে, দেখো নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। তা আমরা ওই যে স্তর যেগুলো পড়লাম, এটার কয়টা স্তর, দ্বিস্তরী, ভ্রূণের 2টা লেয়ার থাকে। বাইরেটাকে বলা হয় এপিডার্মিস, ভেতরটাকে বলা হয় অ্যান্ডোডার্মিস। অ্যান্ডোডার্মিসে যেহেতু পরিপাক হয় সে কারণে এটার নাম দিল গ্যাস্ট্রোডার্মিস। আর মাঝখানে একটা আঠালো জেলির মতো যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। কি গ্লিয়া বলো? মেসোগ্লিয়া। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে তো। ওকে, আঠালো জেলির মতো যে অংশটা আছে তাকে বলা হচ্ছে মেসোগ্লিয়া। তো এটা এখানে বলবে। তারপরে এখানে দেখো এদের বিশেষ ধরনের নিডারিয়া পর্বের প্রাণীদের বিশেষ ধরনের কোষ থাকে যাকে বলা হয় নিডোসাইট। নিডারিয়া পর্বের কোষ নিডোসাইট নামের মধ্যে আছে। এই কোষের নির্দিষ্ট একটা অঞ্চল আছে, নির্দিষ্ট একটা অংশ আছে এই কোষের। আমরা যদি দেখি এখানে দেখো নিডারিয়া পর্বের প্রাণীর নির্দিষ্ট একটা অংশ আছে, একে বলা হয় নেমাটোসিস্ট। এই অংশটা নিডারিয়া পর্বের প্রাণীদের এই বিশেষ ধরনের একটা অংশ আছে, এটাকে বলা হয় নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট এটার মধ্যে বিশেষ বিষ থাকে, হিপনোটক্সিন বিষ থাকে। এটা দিয়ে শিকারের বডিতে যখন বিদ্ধ করে শিকার হিপনোটাইজড হয়ে যায়, শিকার ওইটাকে গিলে খেয়ে নেয়। ঠিক আছে, ওইটাকে গিলে খেয়ে নেবে। ওকে, আচ্ছা। তো দেখো নেমাটোসিস্ট কোন পর্বের বৈশিষ্ট্য? নিডারিয়া পর্বের। নিডোসাইট নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য। ওকে, তাহলে দেখো 1 নম্বর বৈশিষ্ট্য এগুলো টিস্যু মাত্রার। পরিফেরা পর্বের প্রাণীরা কোষীয় মাত্রার, আর এরা হচ্ছে টিস্যু মাত্রার। ওকে, বহুকোষী অরীয় প্রতিসম। এরা ডিপ্লোব্লাস্টিক। ভ্রূণের কয়টা লেয়ার আছে? 2টা। বাইরেরটাকে এপিডার্মিস, ভেতরেরটাকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। ওকে, তারপরে মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়া, আঠালো জেলির মতো মেসোগ্লিয়া থাকে। পড়লাম। নেমাটোসিস্ট পড়েছি, নিডোসাইট ওটাও দেখলাম। ঠিক আছে, এরা কোথায় বেশি থাকে? কোর্সিকা। ভাই কোর্সিকা কি? কোর্সিকা হচ্ছে, মনে করো এটা একটা হাইড্রা প্রাণী। এই যে টেন্টিকলস গুলো যে বের হচ্ছে, এই টেন্টিকলস এগুলোকে বলা হচ্ছে কোর্সিকা। এগুলোকে বলা হয় কোর্সিকা। কোর্সিকা ওটা বেশি থাকে। এটার সাহায্যে কি করে? আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজগুলো করবে। এরপরে দেহ অভ্যন্তরে যে গহ্বরটা থাকে, এই গহ্বরটাকে কি বলা হয়? সিলেন্টেরন। এই কারণে নিডারিয়া পর্বের অপর নাম সিলেন্টারেটা। সিলেন্টেরন বহন করে। সিলেন্টারেটা ওটাই একমাত্র গহ্বর যেটা সাহায্যে পরিপাকও করবে আবার পরিবহনও করে। অর্থাৎ এই গহ্বরটা খাবারটা পরিবহন করে নিয়ে আসে, পরিপাক করে, অপরিপাকৃত বস্তুগুলো আবার বের করে দেয়। তাহলে একটা গহ্বরের মাধ্যমে, একমাত্র গহ্বরের মাধ্যমে পরিপাকও করবে আবার পরিবহনও করে, তাই একে বলা হয় গ্যাস্ট্রো। গ্যাস্ট্রো মানে পরিপাক, ভাস্কুলার মানে পরিবহন, গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর। ঠিক আছে, পরিপাক পরিবহন বা পরিপাক সংবহন গহ্বর। ওকে, তারপরে এদের বহুরূপিতা দেখা যায়। বহুরূপী সদস্যদের মৌলিক একককে বলা হয় পলিপ মেডুসা। এটা দেখো দাগাই দিয়েছি, দাগিয়ে নাও। এরপরে লার্ভা দশার নাম কি? জীবনচক্রে প্লানুলা লার্ভা দশা থাকে। কি লার্ভা দশা? প্লানুলা লার্ভা দশা থাকে। বারবার আসে, তাহলে ওটা অ্যাম্ফিলবাস্টুলা প্যারেনকাইমোলা, এটা লার্ভা দশার নাম হচ্ছে প্লানুলা লার্ভা দশা থাকে। ওকে, এখান থেকে প্রশ্ন আসছে, দেখো জেলিফিশ কোন পর্বের প্রাণী? তারপরে সাগর কুসুম, সাগর পাখা, নীলবোতাম, এগুলা এই যে মেট্রিডিয়াম আমরা পড়ছি, মেট্রিডিয়াম অরীয় প্রতিসাম্য। ওকে, এগুলা পড়বা। এরপরে আমরা দেখো নিডারিয়ার থেকে বেশি উন্নত, আর একটু ধাপ উন্নত, এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিস, প্লাটিস শব্দের অর্থ চ্যাপ্টা, হেলমিন শব্দের অর্থ হচ্ছে কৃমি। আমরা কৃমির রাজ্যে প্রবেশ করলাম। প্লাটিহেলমিনথিস চ্যাপ্টা কৃমি। ওকে, তাহলে এরাই প্রথম ত্রিস্তরী। প্রথম ত্রিস্তরী পর্ব কারা? এই প্লাটিহেলমিনথিস, এরাই হচ্ছে প্রথম ত্রিস্তরী। ওকে, এদেরকে চ্যাপ্টা কৃমি বলা হয়। এদের বডিতে সর্বপ্রথম টিস্যু অঙ্গ পাওয়া যায়। ওকে, এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি একটু, বৈশিষ্ট্যগুলা দেখো। টিস্যু অঙ্গমাত্রার প্রথম ত্রিস্তরী প্রাণী। দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম। মাঝখান দিয়ে যদি কাটা যায় সমান 2 ভাগে ভাগ করা যায়। মাঝখান দিয়ে কাটলে এদের বডিকে সমান 2 ভাগে ভাগ করা যায়, এ কারণে একে বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। ওকে, সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকল। এদের এপিডার্মিসে ছোট ছোট চুলের মতো অংশ থাকতে পারে অথবা মসৃণ কিউটিকল আবরণ থাকতে পারে। এদের ত্রিস্তরী প্রাণী হলে অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। এরা তো আমরা দেখেছি যে ত্রিস্তরী প্রাণী হলে এরা অ্যাসিলোমেট, এদের কোনো সিলোম থাকে না। ওকে, আচ্ছা। তারপরে দেখো একমাত্র
পরিপাক সংবহন গহ্বর, এই যে পরিপাক সংবহন গহ্বর ছাড়া আর কোনো গহ্বর থাকে না, দরকার নাই। এরপরে দেখো এরা যেহেতু কৃমি, এদের কোনো মুখ টুক নাই, ঠিক আছে? তাহলে অন্যের বডি থেকে তোমার বডিতে থাকে, তোমার বডি থেকে রক্ত খাবে, খাদ্য উপাদান খাবে। এদের চোষক থাকে, চোষক বা সাকার বা হুক, ঠিক আছে? এমন থাকে চোষক বা সাকার বা হুক, এটা এই পর্বের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চোষক বা সাকার বা হুক থাকে, ঠিক আছে? চোষক বা সাকার বা হুক। এদের বডির যদি আমরা এখানে একটা চিত্র আর্ট করে দেখাতে যাই, এদের বডির এমন খন্ড খন্ড থাকে। এই খন্ডগুলোকে বলা হয়, প্রতিটা খন্ডগুলোকে বলা হয় প্রোগ্লটিড। প্রতিটা খন্ডে একই জিনিস থাকে, একই জিনিস থাকবে, একই জিনিস থাকে, ঠিক আছে? প্রতিটা খন্ডে একই জিনিস থাকে। এরপরে দেখো এদের রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই। এদের রেচন তন্ত্র শাখা পোশাকাযুক্ত একটা কোষ আছে, রেচন তন্ত্র শাখা পোশাকাযুক্ত কোষ আছে। একে বলা হয় শিখা কোষ। কি কোষ বলো? শিখা কোষ। ইংলিশে বলা হয় ফ্লেম সেল, মনে হচ্ছে আগুন ধরে গেছে। শিখা কোষ। মনে রাখবা, শিখা পাটি পেরে ভিক্ষা করে, শিখা পাটি পেরে ভিক্ষা করে। শিখা প্লাটি হ্যাবিটিস, ঠিক আছে? প্লাটিস চ্যাপ্টা। এদের কি উভলিঙ্গ? এরা কি লিঙ্গ বলো? উভলিঙ্গ। এদের শুক্রাশয় আছে বা ডিম্বাশয় থাকে। লার্ভা দশাগুলো ইম্পর্টেন্ট, যে রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস আর সিস্টিসার্কাস। আমার সাথে বলো, রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস। রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস। এই 4 ধরনের লার্ভা দশা এদের পাওয়া যায়, 4 ধরনের লার্ভা দশা পাওয়া যায়। ওকে, এরপরে দেখো এখানে বৈজ্ঞানিক নামগুলো অসংখ্য বার এসেছে। বৈজ্ঞানিক নামগুলো এইগুলো এখনই মুখস্থ করতে হবে। মানুষের রক্তকৃমি, শিষ্টসোমা ম্যানসনি। শুকুরের ফিতাকৃমি, এখানে একটু ভুল আছে, তানিয়া সোলিয়াম। আমি বাইরে চা খাচ্ছি, যদি শেষ হয়ে যায় একটা ফোন দিই। আচ্ছা, তানিয়া সোলিয়াম, এটা ভুল। তাইনিয়া, TAE, তাইনিয়া সোলিয়াম, ঠিক আছে? তাইনিয়া সোলিয়াম। তারপরে দেখো, এটা মেডিকেলে আসছে, একটু আগে পড়ালাম, ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকা, ওকে? ফ্যাসিওলা হেপাটিকা, হাতুড়ি মস্তক কৃমি, ওকে? হাতুড়ি মস্তক কৃমি। একটু থামো। ওকে, তাহলে প্লাটিহেলমিনথিস গেল। এবার চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমির পরে আসবে গোল কৃমি। কি কৃমি? চ্যাপ্টা কৃমি। এটাই হয়ে গেলে ওর থেকে একটু উন্নত গোল কৃমি। দেখো, নেমাটোডা, নেমাটোস শব্দের সুতা কৃমি, সুতার মতো গোল। হেলমিন্থ শব্দের অর্থ হচ্ছে কৃমি। চ্যাপ্টা কৃমি। এদের সর্বপ্রথম তন্ত্র পাওয়া যায়। কি পাওয়া যায় বলো? এই যে তন্ত্র, সর্বপ্রথম তন্ত্র পাওয়া যায়। এদের বৈশিষ্ট্যগুলা আমাদের জানা লাগবে। এরাও দ্বিপার্শ্বীয় প্রতিসম। দুই প্রান্ত কি থাকে? দুই প্রান্ত সরু, মাঝখানে পুরু। এটাকে বলা হয় মাকু আকৃতি, ঠিক আছে? মাকু আকৃতি, মাঝখান দিয়ে এটা সমান 2 ভাগে ভাগ করা যায়। ওকে, তো এরপরে দেখো, এটার ওই যে 3 ভাইয়ের কাহিনীটা পড়াইলাম। বাইরের দিকে আবরণ আছে, ভিতরে কোনো আবরণ, এই যে ভিতরে কোনো এখানে আবরণ নাই। তাই এটা বলা হয় সুডোসিলোমেট বা অ্যাসিলোমেট না, সুডোসিলোমেট বা ভ্রান্ত ছিলম, নকল ছিলম। ওকে, সুডোসিলোমেট, এটা পরীক্ষায় আসবে। তো এর বৈশিষ্ট্যগুলা আমরা যদি একটু দাগিয়ে দাগিয়ে পড়াই দিই তাহলে খুবই ভালো হয়। দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, উভয় প্রান্ত সরু, মাঝখানে পুরু। সুডোসিলোমেট খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় বারবার আসে। সুডোসিলোমেট পর্বের কারা? নেমাটোডা বা নেমাটেলমিনথিস। দেহ ইলাস্টিন নির্মিত, ইলাস্টিসিটি আছে, এবং কিউটিকল দ্বারা আবৃত থাকে। শুধু অনুদৈর্ঘ্য পেশি থাকে, কোনো বৃত্তাকার পেশি থাকে না। এদের শুধু লম্বা লম্বা অনুদৈর্ঘ্য পেশি থাকে, কোনো বৃত্তাকার পেশি এমন পেশি থাকবে না। ওকে, এদের নলের ভিতর নল, মনে করো এটা সে একটা গোলকৃমি, এর ভিতরে আরেকটা নল থাকে, এটা পুষ্টিক নালী হিসেবে থাকে। তাহলে দেখতে নলের মতো, তার মধ্যে আরেকটা নল। টিউব উইদিন এ টিউব, বারবার পরীক্ষায় আসে। ওকে, এদের বৈশিষ্ট্যপূর্ণ ঠোঁট থাকে, মুখ নাই। এদের মুখ নাই, কিন্তু কি বলছে? বৈশিষ্ট্যপূর্ণ ঠোঁট থাকে। ওকে, এবার যৌন দ্বিরূপতা দেখা যায়। এতক্ষণ আমরা যা দেখলাম সব হচ্ছে উভলিঙ্গ, কিন্তু এই যে ছেলে আলাদা মেয়ে আলাদা, একে বলা হয় যৌন দ্বিরূপতা। যৌন দ্বিরূপতা কি? বাইরে থেকে যদি দেখে বোঝা যায় এটা ফিমেল, এটা মেল, এটাকে বলা হয় যৌন দ্বিরূপতা। তো সর্বপ্রথম যৌন দ্বিরূপতা দেখা যায়
কোন পর্বের প্রাণীদের সর্বোত্তম যৌন দ্বিরূপতা দেখা যায় কোন পর্বের প্রাণীদের? এটা হচ্ছে নেমাটোডা। এই লার্ভা দশার নাম কি? এটা এবার মেডিকেলে আসলো 23-24 সালে। লার্ভা দশার নাম দেখো র্যাবডিটিফর্ম লার্ভা, র্যাবডিটিফর্ম লার্ভা, ঠিক আছে, বা মাইক্রোফাইলেরিয়া এই লার্ভা দশা থাকে। যৌন দ্বিরূপতা কি এখানে আমরা সহজেই দেখতে পারি। দেখো এখানে পুরুষ সদস্য আর স্ত্রী সদস্য আলাদা। এই যে তীর চিহ্ন এটা মনে রাখবে পুরুষ, আর মাথা যে গোল, মাথা মোটা না, পুরো পৃথিবী চালাচ্ছে, ওকে মনে রাখবা পৃথিবী চালাচ্ছে, হ্যাঁ মাথা গোল, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে স্ত্রী। পুরুষ সদস্য সাইজে ছোট হয়, স্ত্রী সদস্য সাইজে বড় হয়। বারবার ইম্পর্টেন্ট, অসংখ্যবার দেখো সব কৃমিগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। লোয়া চোখ কৃমি, ওকে, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস গোল কৃমি বা কেঁচো কৃমি। তারপরে নিকাটর আমেরিকানস হুক কৃমি, উচেরিয়া ব্যাংকফটি গোদরোগের কৃমি। এই কৃমিটা হলে হাত পা ফুলে যায়, হাতের মতো ফুলে যায়, ওকে। আচ্ছা, তো নেমাটোডা আমাদের গেল। তোমাদের কোনো প্রশ্ন এখানে নাই? ওকে, গুড। দেখো মলাস্কার বাংলাকে কি বলা হয়? মলাস্কার বাংলাতে বলা হয় কম্বোজ প্রাণী। মলাস্কার বাংলাকে বলা হয় কম্বোজ প্রাণী। এটা দ্বিতীয় বৃহত্তম পর্ব, প্রথম বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা, দ্বিতীয় বৃহত্তম পর্ব এই মলাস্কা। মলাস্কার কি কি বৈশিষ্ট্য আছে আগের চিত্রটা আমরা একটু দেখি। মলাস্কা দেখো মাংসল পদ, এর আগে কোনো পা হাত পা আমরা দেখি নাই, এখানে পা দেখা যাচ্ছে, মাংসল পদ। এর আগে ওইভাবে মাথা ছিল না, মাথা, কর্ষিকা, চোখ এখানে চলে আসছে। বাইরের দিকে শক্ত খোলস থাকে, এর আগে আমরা কোনো খোলস দেখি না, নরম ছিল, ওকে। তাহলে দেখো এর বৈশিষ্ট্য যে 1 নম্বরে দেহ নরম, মাংসল অখণ্ডকায়িত, মেডিকেল 22-23 আসছে, দেহ মাংসল নরম, মাংসল অখণ্ডকায়িত। এরা তো সিলোমযুক্ত, অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম, কিন্তু গ্যাস্ট্রোপোডা ব্যতীত। গ্যাস্ট্রোপোডা কারা? এই যে এখানে দেখো, এটা সেই গ্যাস্ট্রোপোডা বা আপেল শামুক। এরা অপ্রতিসম, আমরা জানি, একটু আগে জানিয়ে আসলাম, পাইলা গ্লোবোসা বা আপেল শামুক, ঠিক আছে, পাইলা গ্লোবোসা আপেল শামুক, এরা অপ্রতিসম, ওকে। বাদবাকিগুলো দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম, সমান দুই ভাগে ভাগ করা যায়, সমান দুই ভাগে এদেরকে ভাগ করা যায়, ওকে। আচ্ছা, এরপরে মলাস্কা মতে রাখবো না, ম্যান্টোল। এরা ম্যান্টোল নামক পাতলা আবরণে আবৃত থাকে এবং ম্যান্টোল থেকে ক্যালসিয়াম জাতীয় পদার্থ খরিত হয়, ঠিক আছে, ম্যান্টোল থেকে চুনময় পদার্থ খরিত হয়, দিয়ে বাইরের লেয়ারটা, এটা খোলসটা গঠিত হয়, ওকে। তারপরে দেখো দেহ গহ্বর খুব সম্পৃক্ত এবং খুব সামান্য হিমোসিল আছে, দরকার নাই। পৌষ্টিকনালী প্যাঁচানো ইউ আকৃতির, পৌষ্টিকনালী প্যাঁচানো কি আকৃতির? ইউ আকৃতির। দেখো যতগুলা পর্ব আছে কোনোটার মাঝখানে ইউ নাই, কেবল মলাস্কা MOLLUSCA, মলাস্কার মধ্যে কি আছে? কেবল ইউ আছে। তাহলে ইউ কার বৈশিষ্ট্য? মলাস্কার বৈশিষ্ট্য, মনে রাখবা। মুখে কাইটিন নির্মিত রেতি জিহবা, রেতি মানে করাত, এদের জিহবা হচ্ছে এমন করাতের মতো জিহবা থাকে, যেটা ওই ঘাসপালা কাটতে সাহায্য করে, করাতের মতো জিহবা। এই করাতের মতো জিহবাকে বলা হয় র্যাডুলা। র্যাডুলা কোন পর্বের বৈশিষ্ট্য? মলাস্কা পর্বের বৈশিষ্ট্য, ওকে। র্যাডুলা মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। এরপরে দেখো আমাদের থাকে হিমোগ্লোবিন, এতে থাকে হিমোসায়ানিন। কি থাকে? হিমোসায়ানিন। আমাদের হিমোগ্লোবিন আমিষ আর আয়রন দ্বারা তৈরি, এদের হিমোসায়ানিন আমিষ আর কপার দ্বারা তৈরি। এরপরে দেখো আমাদের থাকে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচ্ছেদিকা, এতে থাকে অ্যামিবোসাইট বিশেষ ধরনের কণিকা থাকে। এরপরে দেখো এদের হৃদযন্ত্র কি? পৃষ্ঠদেশীয় হৃদযন্ত্র থাকে। হিমোসিল উভয় থাকে। অর্ধমুক্ত রক্ত সংবহন, অর্ধমুক্ত, একটা প্রশ্ন আসলে এখানে একটা ইম্পর্টেন্ট, অর্ধমুক্ত রক্ত সংবহন কার দেখা যায়? অর্ধমুক্ত রক্ত সংবহন, ওকে। অর্ধমুক্ত রক্ত সংবহন, র্যাডুলা, ইউ আকৃতির পৌষ্টিকনালী, ম্যান্টোল, সবগুলা এখান থেকে প্রশ্ন আসে। এরপরে দেখো ম্যান্টোল পর্দা দিয়ে এরা শ্বসনও সম্পন্ন করতে পারে। জীবনচক্রে কি লার্ভা দশা দেখা যায়? ট্রোকোফোর, ভেলিজার, গ্লসিডিয়াম, খুবই ইম্পর্টেন্ট, ট্রোকোফোর, ভেলিজার, গ্লসিডিয়াম লার্ভা দেখা দেয়। ট্রোকোফোর, ভেলিজার, গ্লসিডিয়াম লার্ভা দেখা দেয়, ঠিক আছে। এই তো এবার অক্টোপাস ম্যাক্রোপাস কোন পর্বের বৈশিষ্ট্য? অক্টোপাস কোন পর্বের বৈশিষ্ট্য? এটা পরীক্ষায় আসে, অক্টোপাস ম্যাক্রোপাস, ওকে। আচ্ছা, ঝিনুক, শামুক সবগুলা হচ্ছে এই মলাস্কা পর্বের বৈশিষ্ট্য। শামুক, ঝিনুক সবগুলা এই মলাস্কা পর্বের বৈশিষ্ট্য,
ওকে, আচ্ছা। এরপরে খুবই ইন্টারেস্টিং অ্যানিলিডা। অ্যানিলিডা পর্ব, একটু থামো। বোর্ড দেখা যাচ্ছে সম্পূর্ণ। ওকে, ওকে, দেখো অ্যানিলিডা। অ্যানিলিডা এর বাংলা হচ্ছে অঙ্গুরিমাল। তাহলে অ্যানি মনে রাখবা, অ্যানি। বুঝতে পারছো? অ্যানি, হ্যাঁ ওইটা, অ্যানি অঙ্গুরিমাল। ওকে, আচ্ছা। তো অ্যানিলিডা, অ্যানিলিডার কি কি বৈশিষ্ট্য আছে আমরা দেখব। অ্যানিলিডা, এই যে অ্যানিলিডা, এই সব চিত্রটা আমরা একটু দেখি। ওকে, অ্যানিলিডা এই চিত্রটা একটু দেখব। আচ্ছা, দেখো এদের চলনাঙ্গ সিটা বা সিটি বলা হয় প্যারাপোডিয়া। ওকে, এর সাথে চলতে সাহায্য করে। এরা মাঝখান দিয়ে সমান দুই ভাগে ভাগ করা যায়, এ বলা হয় দ্বিপার্শ্বীয় প্রতিসম। ঠিক আছে, তারপরে দেখো এদের দেহপ্রাচীর কিউটিকল নির্মিত, পাতলা কিউটিকল নির্মিত। এনেই প্রকৃত খণ্ডায়নে যদি দেখা যায় তাহলে এদের সমান সমান প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়, ট্রু সেগমেন্টেশন। ওকে, চলনাঙ্গ, চলনাঙ্গ কাইটিনময় সিটি বা পেশল, প্যারাপোডিয়া, এটা বারবার আসে, কাইটিনময় সিটি, পেশল, প্যারাপোডিয়া। মুখ থেকে পায়ে পর্যন্ত পৌষ্টিকনালী বিস্তৃত থাকে প্রতিটা খণ্ডে। আমি বললাম যে প্রতিটা খণ্ডে দেখো এই যে একটি নেফ্রিডিয়াম, এই নেফ্রিডিয়াম নামক নেফ্রন, আমাদের মনে রাখবা নেফ্রন, নেফ্রন থেকে মনে রাখবা নেফ্রিডিয়াম, নেফ্রিডিয়াম নামক, নেফ্রিডিয়াম এক বচন, আম থাকলে এক বচন। ওকে, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ আছে। তাহলে প্লাটিহেলমিনথিসের আসছে শিখাকোষ, এটা হচ্ছে নেফ্রিডিয়াম। ওকে, আচ্ছা, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে, প্রতিটা সেগমেন্টেই থাকে। রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, যে অ্যানিলিডা কর্ডাটা রক্ত সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির। জীবনচক্রে কি লার্ভা দশা দেখা যায়? মুক্ত শাখার ট্রোকোফোল লার্ভা। তো ভাই ট্রোকোফোল লার্ভা তো মলাস্কারও ছিল, মনে রাখবা যদি একটা অপশন থাকে তাহলে ট্রোকোফোর যদি আসে অ্যানিলিডা মারবা, ঠিক আছে। আর যদি ট্রোকোফোর, ভেলিজার, গ্লসিডিয়াম এগুলো বলে তাহলে সেটা মলাস্কা। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখান থেকে প্রশ্ন আসছে, দেখো কেঁচো, কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? মেটাফিরে পোস্টিউমা, মেটাফিরে পোস্টিউমা। কেঁচোর আরো আসছে, কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়, কেঁচো হচ্ছে একলিঙ্গ না উভলিঙ্গ, কেঁচো হচ্ছে উভলিঙ্গ। এই প্রশ্নগুলো এখানে আসে, এখানে লিখে দেওয়া আছে, দেখো মেটাফিরে পোস্টিউমা শ্বসনাঙ্গ, ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়, ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। ওকে, আচ্ছা, ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায়। ওকে, আচ্ছা, দেখতে অসুবিধা হলে বলবা। এরপরে আমরা শেষের দিকে চলে আসছি, দেখো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা বা সন্ধিপতি, আর্থ্রোপোডা বা সন্ধিপতি। হ্যাঁ, ওকে, আচ্ছা, আর্থ্রোপোডা বা সন্ধিপতি। তাহলে আর্থ্রোপোডা প্রাণী জগতের সব থেকে বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার চিত্র থেকে আমরা একটু দেখি, এর সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে, সন্ধিযুক্ত উপাঙ্গ, পুঞ্জাক্ষী একজোড়া, অ্যান্টেনা দুই জোড়া থাকতে পারে, এদের কাইটিন নির্মিত বহিকঙ্কাল চিত্রে দেখতে পাচ্ছি। এবার দেখো ক্রস সেকশন করে দিয়েছে, এই যে রক্তে পূর্ণ গহ্বর, হিমোসিল, এদের হৃদযন্ত্র কোথায় থাকে? পৃষ্ঠের দিকে হৃদযন্ত্র থাকে। ওকে, আচ্ছা, তো এই বৈশিষ্ট্যগুলো আমরা এখান থেকে দেখো যে এক নম্বর কি বলছে, সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট, দ্বিপার্শ্বীয় প্রতিসম, মাঝখান দিয়ে সমান দুই ভাগে ভাগ করা যায় এবং ট্যাগমাটায় বিভক্ত। ট্যাগমাটা মানে অঞ্চল, ওই যে মস্তক, বক্ষ, উদর, এদের এক জোড়া বা দুজোড়া অ্যান্টেনা থাকে। ওকে, পুঞ্জাক্ষী থাকবে এক জোড়া, পুঞ্জাক্ষী মানে অনেকগুলো চোখ, আমাদের এই চোখটা হচ্ছে সরলাক্ষী, ওদের অনেকগুলো চোখ একসাথে অবস্থান করে, ওটাই বলা হয় পুঞ্জঅক্ষী। ঠিক আছে তোমরা? ওকে, ঠিক আছে। এবার এদের বহিকঙ্কাল কি নির্মিত? কাইটিন নির্মিত বহিকঙ্কাল থাকে। রক্তপূর্ণ গহ্বরকে বলা হয় হিমোসিল। এবং এই পর্যন্ত দেখলাম ওদের মুখ ছিল না, কিন্তু এখন আর্থ্রোপোডা পর্বের পানিতে মুখোপাঙ্গ চলে আসছে, মাউথ পার্টস, মুখোপাঙ্গ। ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র, আর্থ মানে উন্মুক্ত, আর্থ্রোপোডা উন্মুক্ত, মনে রাখবা। বা এখানে আরো আছে যে টাকিয়া, ফুলকা, বুকগিল, বুকলাংয়ের মাধ্যমেও শ্বসন সম্পন্ন করে। প্রধান রেচনাঙ্গ বারবার আসে পরীক্ষায়, ম্যালপিজিয়ান নালিকা। আর্থ্রোপোডা পরের পানিতে রেচনাঙ্গ কোনটা? ম্যালপিজিয়ান নালিকা। সহকারী রেচনাঙ্গ কোনটা? কক্সাল, অ্যান্টেনাল, ম্যাক্সিলারি, সবুজ গ্ল্যান্ড। সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড কোন পর্বের বৈশিষ্ট্য? আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য। এদের আমরা ঘাসফড়িং চ্যাপ্টারে এগুলো আরো ডিটেলসে আলোচনা করা আছে এটা নিয়ে। এবার বৈজ্ঞানিক নাম এই সবগুলাই প্রায় লাগবে।
মুস্কা ডোমেস্টিকা গৃহমাছি, অ্যাডিস অ্যাজেপসি ডেঙ্গু, যেহেতু ডেঙ্গুর প্রকাশ বেশি। আমরা যে মিঠা পানির বড় চিংড়ি খাই, ম্যাক্রোব্যাসিয়াম, রোজেনবার্গি, অ্যাপিস মেলিফেরা, মৌমাছি, এগুলো পরীক্ষায় বারবার আসে, এগুলো একবার দেখবা। এরপরে দেখো একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা, একাইন শব্দের অর্থ হচ্ছে কাটা, ডার্মা মানে ত্বক, অ্যাটা মানে বহন করা, অর্থাৎ এদের ত্বকে কি বহন করবে? কাটা বহন করবে। একাইনোডার্মাটা, ঠিক আছে। সরাসরি বৈশিষ্ট্যে যায়। তো কোন পর্বের প্রাণীরা লার্ভা অবস্থায় দ্বিপার্শ্বীয় প্রতিসম, দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চরীয় প্রতিসম। পূর্ণাঙ্গ অবস্থায় পঞ্চরীয় প্রতিসম। পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চরীয় প্রতিসম, লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এটা পরীক্ষায় আসে। দেহ কণ্টকময়, স্পাইন পেডিসিলারি নামক বহিকঙ্কাল যুক্ত, ঠিক আছে। দুই ধরনের কাটা থাকে, দেখো এই দুই ধরনের কাটা থাকে, যেগুলা এই যে লম্বা লম্বা থাকে এগুলো বলা হয় স্পাইন, আর দাঁতের মতো যদি কাটা থাকে পেডিসিলারি, তাদেরকে বলা হয় পেডিসিলারি। সময় খুব কম, সময় থাকলে দেখাতাম। ওকে, এদের দুইটা তলে ভাগ করা যায়, দুইটা তলে ভাগ করা যায়। একটা হচ্ছে যে পাশে তল মুখ থাকে তাকে বলা হয় মৌখিক তল, আর মুখে সরাসরি পায়ু থাকে যেখানে, তাহলে বলা হয় বিমৌখিক তল বা অ্যাব অরাল তল। তাহলে দুইটা তলে ভাগ করা যায়, মৌখিক তল আর বিমৌখিক তল, অরাল আর অ্যাব অরাল, ঠিক আছে। আচ্ছা, এদের বিমৌখিক তলে 5টা খাঁজ থাকে। এই যে এটা একটা খাঁজ, এটা একটা খাঁজ, এটা এটা এটা, এখানে একটা ছিদ্র থাকে, একে বলা হয় মুখ। এই ছিদ্র দেখো মৌখিক এবং বিমৌখিক দুইটা তলে ভাগ করা যায়। মৌখিক তলে 5টি খাঁজ থাকে, মৌখিক তলে 5টা খাঁজ থাকে। খাঁজটার নাম কি? অ্যাম্বুরেক্টাল খাঁজ, অ্যাম্বুরেক্টাল খাঁজ, ঠিক আছে। অ্যাম্বুরেক্টাল খাঁজ, এই খাঁজের দুই সারিতে দৈর্ঘ্য বরাবর কিছু নলের মতো থাকে, যাদের পায়ের মতো ইউজ করে, এদেরকে বলা হয় নালিকাপদ। নালিকাপদ ইংলিশে বলা হয় টিউব ফিট বা নালিকাপদ চলন অঙ্গ হিসেবে কাজ করে। তারপরে দেখো এদের অনন্য গড়নের পানি সংবহন তন্ত্র আছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম বারবার পরীক্ষায় আসে, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ঠিক আছে। রক্ত সংবহন তন্ত্র নাই, তবে এর বিকল্প হিসেবে হিমাল ও পেরিহিমাল তন্ত্র আছে। আমাদের যেমন আমাদের ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে নর্মালি, শিরা নর্মালি কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে। এদের কেন্দ্রে একটা নালী থাকে তাকে হিমাল, আর এর আশেপাশে আরেকটা নালী থাকে পেরিহিমাল তন্ত্র, ঠিক আছে। জীবনচক্রে দেখো লার্ভা দশা বাই পিনারিয়া, বাই মানে দুই, পিনা মানে কান, তারপরে অরিকুলারিয়া, এগুলো সব পড়বা। অরিকুলারিয়া, অ্যাফিওপ্লুটিয়াস এই লার্ভা দশা থাকে। কোন পর্বের সকল সদস্য সামুদ্রিক? কোন পর্বের সকল সদস্য সামুদ্রিক? কোন পর্বের সকল সদস্য সামুদ্রিক বলো? এই একাইনোডার্মাটা পর্বের সকল সদস্য সামুদ্রিক, পরীক্ষায় বারবার আসে। একাইনোডার্মাটা পর্বের সকল সদস্য সামুদ্রিক, ঠিক আছে। একটা বৈজ্ঞানিক নাম লাগবে, এটা হচ্ছে অ্যাস্টারিয়াস রুবেন্স। অ্যাস্টারিয়াস রুবেন্স একটা বৈজ্ঞানিক নাম লাগে। এরপরে আমাদের সর্বশেষ পর্ব, এটা হচ্ছে কর্ডাটা। কর্ড মানে দড়ি, অ্যাটা মানে বহন করা, অর্থাৎ জীবনের কোনো না কোনো পর্যায়ে বা জীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড এবং ফাঁপা স্নায়ুরজ্জু ফাঁপা থাকবে, ফাঁপা স্নায়ুরজ্জু বহন করে, তাদেরকে বলা হয় কর্ডাটা। ওকে, আচ্ছা, কর্ডাটার বৈশিষ্ট্য, সরাসরি আমরা বৈশিষ্ট্যে চলে আসি। ওকে, দেখো, হ্যাঁ মনোযোগ এদিকে, হ্যাঁ দেখো নটোকর্ড। তো দেখো এই পৌষ্টিক নালী এবং স্নায়ুরজ্জুর মাঝখানে দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট নটোকর্ড। হ্যাঁ আমি বললাম না নটোকর্ড নিরেট, ওকে একটু ভুল ছিল এখানে, নিরেট নটোকর্ড থাকে। কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীতে আমাদের কি নটোকর্ড আছে? আমাদের নটোকর্ড নাই, আমাদের নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়েছে, তাই আমাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী। এরপর আমাদের স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড। এই নার্ভ কর্ডটা পরিবর্তিত হয়েছে দুইটা জিনিসে, একটা মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক সুষুম্না কাণ্ড, আমাদের কি এখন নার্ভ কর্ড আছে? নাই। নার্ভ কর্ড উপরের দিকে, মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ডকে প্রোটেকশন কে দেয়? মেরুদণ্ড, অর্থাৎ এই যে নটোকর্ড মেরুদণ্ডে কনভার্ট হয়েছে। গলবিলে ফুলকারন্ধ্র, জন্মের আগে ভ্রূণ অবস্থায় আমাদের এখানে ফুলকারন্ধ্র ছিল, এখন নাই। ওকে, উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্র বিলোপ ঘটে। অ্যান্ডোস্টাইল চিত্রে আমরা দেখবো আমাদের এখানে যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে ওটার ভ্রূণ অবস্থায়, এটাকে বলা হয় অ্যান্ডোস্টাইল।
কি থাইরয়েডে রূপান্তরিত হয়? এটি পশ্চাৎ থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। পায়ু উত্তর লেজ, পায়ু পূর্ব লেজ, এটা নন কর্ডাটার বৈশিষ্ট্য। পায়ু উত্তর লেজ, এটা হচ্ছে কর্ডাটার বৈশিষ্ট্য। পায়ু উত্তর লেজ, এটা কর্ডাটার বৈশিষ্ট্য। এরপরে দেখো যে পরিপাকতন্ত্র, আমাদের পরিপাকতন্ত্র সম্পূর্ণ, ঠিক আছে? মানুষের পরিপাকতন্ত্র আরো ভালো, এরা সুদ ঘুষ হালাল হারাম সবই খায়, ঠিক আছে? হ্যাঁ। রক্ত সংবহন তন্ত্র কি ধরনের? বদ্ধ ধরনের। ওকে। হেপাটিক পোর্টাল তন্ত্র আছে, হেপাটিক পোর্টাল তন্ত্র আমরা বুঝাইলাম। ওকে। হৃৎপিণ্ডের অবস্থান, হৃৎপিণ্ডের অবস্থান অঙ্কীয় দেশে, অঙ্কীয় দেশে অবস্থান করে। পার্শ্বপদ দুই জোড়া পার্শ্বপদ আছে। এটা হাত না, এটা হচ্ছে পদ। খণ্ডকায়ন, খণ্ডকায়ন কোথায় সীমাবদ্ধ? দেহপ্রাচীর, মস্তিষ্ক, লেজে সীমাবদ্ধ, সিলম পর্যন্ত পৌঁছায় না। খুবই ইম্পর্টেন্ট, আমাদের মস্তিষ্কে অনেকগুলো খণ্ড থাকে। ওকে। লেজ তো আমার থাকে না, আমাদের থাকে না, যাদের থাকে তাদের থাকে। ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান পর্বগুলা পড়া হলো, প্রধান পর্ব, ঠিক আছে? এরপরে দেখো কোন পর্বের ইউনিক বৈশিষ্ট্য কি কি আছে, এখানে আলাদা করে দিয়েছে। কোন পর্বের কি কি ইউনিক বৈশিষ্ট্য থাকে এগুলা একবার পড়বা, ঠিক আছে? আমরা অলরেডি এগুলা পড়েছি, ইউনিক বৈশিষ্ট্য কি কি থাকে। এরপরে আমরা যদি, তোমরা বলছো প্রশ্ন সলভ করতে, আমরা একটু প্রশ্নের দিকে যদি চাই, ঠিক আছে? প্রশ্নের দিকে যাই, তাহলে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিছু দেখি। চ্যাপ্টাক্রিমের বৈজ্ঞানিক নাম কি? চ্যাপ্টাক্রিমি, ফ্যাসিওলা, হেপাটিকা। ম্যান্টল, একটু আগে বললাম ম্যান্টল কোন পর্বের বৈশিষ্ট্য? মলাস্কা। শিখাকোষ কোন পর্বের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথিস। ওকে। আচ্ছা, তো সবচেয়ে বড় পর্ব কোনটা? আর্থ্রোপোডা। এইভাবে বারবার তোমরা প্রশ্নগুলো সলভ করবা, বইটা পড়বা, প্রশ্নগুলো সলভ করবে। এখানে প্রায় সব প্রশ্ন দেওয়া আছে। ওকে। প্লাটিহেলমিনথিস পরের প্রাণীরা কোন ধরনের? এটা হচ্ছে অ্যাসিলোমেট। এইভাবে যতদূর যাবা দেখো সব পর্বগুলা, প্রধান পর্বগুলো দেওয়া আছে। ওকে। মলাস্কা রক্ত সংবহন তন্ত্র কেমন ধরনের? ওকে। মলাস্কা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র, ওটা যদি না থাকে বারবার মতে মলাস্কা, মতে মুক্ত সংবহন তন্ত্র পাওয়া যায়, মতে মুক্ত সংবহন তন্ত্র পাওয়া যায়। এভাবে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, অ্যানেলিডা, নেফ্রিডিয়া। ওকে। আচ্ছা, এগুলা একবার এখান থেকে দেখবা। কোন প্রশ্ন অসুবিধা হলে নক দিও, সমস্যা নাই। এরপরে দেখো অধ্যায়ের আমাদের সেকেন্ড পার্টও শেষ, এটা লাস্ট থার্ড পার্ট। ওকে। তাহলে অধ্যায়ের এই পার্টে আমরা কোয়াডাটা এর শ্রেণীবিন্যাসগুলো দেখব, ঠিক আছে? কোয়াডাটাকে একটা ফাইলাম, তিনটা সাব ফাইলাম আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা তিনটা ক্লাস, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। সাব ফাইলাম সেফালোকর্ডাটা, আর দেখো সাব ফাইলাম 3 ভার্টিব্রাটা। ভার্টিব্রাটাকে দুই ভাগে ভাগ করা যায়, সাইক্লোস্টোমাটা আর ন্যাথোস্টোমাটা। সাইক্লো মানে মুখ গোলাকার, আর মিক্সিনি পেট্রোমাইজেন্টিটা, ন্যাথোস্টোমাটা। এইগুলো দেখো, এইগুলো আমরা পড়বো কি কি? কন্ডিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রিপটেলিয়া, অ্যাভিস, ম্যামালিয়া। এগুলো শুধু আমি দাগাই দেবো, তেমন কিছু এখানে প্রশ্ন আসবে না। এখানে দেখো দাগাই নাও। ইউরোকর্ডাটা, ইউরো মানে লেজ, লেজের মধ্যে কি থাকে? নটোকর্ড থাকে। এরা সাইফন দিয়ে, এক ধরনের নল আছে, মনে করো বদনার মতো। বদনা একদিক দিয়ে পানি তোমার ইনপুট দাও, আর একদিক দিয়ে আউটপুট হয়। এদেরও এমন নলের মতো আছে, এদেরকে সাগর ফোয়ারা বলা হয়। সে কারণে এদের দেহের আবরণ টিউনিসিন নামক পদার্থ থাকে, ঠিক আছে? টিউনিক থাকে, এদের আবরণকে টিউনিক বলে। এ কারণে টিউনিক এটা, টিউনিক এটা, এটা মানে বহন করা। ওকে। আচ্ছা, এরপরে দেখো এর কি কি বৈশিষ্ট্য আছে। ওকে, দেখো তাহলে এই যে এই দিক দিয়ে মনে করো পানি ইনপুট হচ্ছে, এই দিক দিয়ে ইনপুট হয়, আর এই পাশ দিয়ে পানি আউটপুট হয়ে যায়, ওই পাশ দিয়ে পানি আউটপুট হয়। দেখো এদিক দিয়ে ইনপুট হচ্ছে, এদিক দিয়ে ইনপুট হচ্ছে, এখানে পানির সাথে যে খাবারগুলো থাকে, এখানে এই যে ফুলকারন্ধ্র, অসংখ্য ফুলকারন্ধ্র, পানিটা বের হয়ে যায়, এদিক দিয়ে বের হয়। এটাকেই বলা হয় সাইফন, এটাকেই বলা হয় সাইফন, বা নল দিয়ে পানি উচ্চারণ করে। লার্ভা অবস্থায় কি লার্ভা থাকে? ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল মানে ব্যাঙাচি, ট্যাডপোলের বাংলা কি বলো? ব্যাঙাচি। এদের লার্ভা অবস্থায় লেজের মধ্যে নটোকর্ড থাকে, বাদবাকি কোনো সময় নটোকর্ড থাকে না। ওকে। ইউরোকর্ডাটা বলা হয়। তো ইউরোকর্ডাটাকে বলা হয় কর্ডাটা লজ্জা। কারণ কি? জন্মের সময় এটা মনে করে চৌধুরী বংশে জন্মগ্রহণ করছে, কিন্তু পরবর্তীতে টাকা পয়সা সব হারাই ফেলাইছে। এটা দেখো প্রতীপ রূপান্তর, খুবই ইম্পর্টেন্ট। রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে
অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে। প্রদীপ রূপান্তর দেখা যায়। রক্ত সংবহন তন্ত্র মুক্ত। কি ব্যাপার ভাই, আমরা পড়ে আসলাম যে আর্থ্রোপোডা রক্ত সংবহন তন্ত্র তোমার হচ্ছে মুক্ত ধরনের, ওকে। কর্ডাটা রক্ত সংবহন তন্ত্র বদ্ধ, কিন্তু এটা কর্ডাটা হলো মুক্ত। আগে বললাম সব বৈশিষ্ট্য পরিফেরার মতো কিছুটা, ওকে। রিভার্স পেরিস্টালসিস কি জিনিস? আমরা যে খাবার খাই পেরিস্টালসিস প্রক্রিয়ায় পাকস্থলীতে চাই, তাহলে বমি হয় যখন, ওইটা রিভার্স পেরিস্টালসিস প্রক্রিয়া আবার বের হয়ে আসে। তো এদের হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিসটা দেখা যায়। স্নায়ু গ্রন্থি গ্যাংলিয়ন সমৃদ্ধ, নন কর্ডারের বৈশিষ্ট্য, এগুলো একবার পড়বা, ওকে। আচ্ছা, এগুলো সহজ। এরপরে দেখো ইউরোকর্ডাটা, এগুলো শুধু ইউরোকর্ডাটা 3টা ভাগ, অ্যাসিডিয়াসিয়া, থ্যালিয়াসিয়া, লার্ভাসিয়া। অঙ্কভাবে প্রশ্ন আসে না। দেখো এটাকে সাগর ফোয়ারা বলা হয়, স্ফীত নলাকার। দেখো এটাই সে সাইফন বা নল, একটা দিয়ে পানি প্রবেশ করে, একটা দিয়ে পানি বের হয়ে যাবে, ওকে। শুধু উদাহরণগুলো মনে রাখবে, অ্যাসিডিয়া মেন্টুলা, হার্ডম্যানিয়া, মমাস। অ্যাসিডিয়া মেন্টুলা, হার্ডম্যানিয়া, মমাস। থ্যালিয়াসিয়া, থ্যালিয়াসিয়া এর বৈশিষ্ট্যগুলো একবার পড়বা। এগুলো খুব কম আসে। দেহ ফাঁপা, নলাকৃতির বা পিপাকৃতির, সাইফন দুটি দেহের দুই প্রান্তে অবস্থিত, ওকে। এই যে দেখো পাইরোসোমা অ্যাটলান্টিকাম, পাইরোসোমা অ্যাটলান্টিকাম, তারপরে স্যালপা ম্যাক্সিমা, এগুলো মনে রাখবা। শুধু বৈজ্ঞানিক নাম মনে রাখলেই ইনাফ। এরা ব্যাঙাচি আকৃতির, এদের দেহে সাইফন নাই। দেখো ইউরোকর্ডাটা হলেও এদের দেহে সাইফন থাকবে না। দেখো এটা ওইকোপ্লিউরা ডায়োইকা, এই বৈজ্ঞানিক নামটা পড়লে ইনাফ, ওইকোপ্লিউরা ডায়োইকা, ওকে। তারপরে সেফালোকর্ডাটা, সেফালি শব্দের অর্থ মাথা, সেফালি শব্দের অর্থ মাথা। এর মাথার মধ্যে, যে মস্তিষ্কের মধ্যেও এই নটকর্ড প্রবেশ করছে, এবং নটকর্ডটা আজীবন এদের মাথার মধ্যে থাকে, আজীবন এদের মাথার মধ্যে নটকর্ডটা থাকে। দেখো এদের ওই যে ভল্লাকার প্রাণী বা বল্লম আকার, এই পিছের অংশটা বল্লমের মতো দেখায়, ঠিক আছে, ভল্লাকার প্রাণী বলা হয়। এখান থেকে ভাই যদি একটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা, সেফালোকর্ডাটার এর পর্বটার নাম কি, এর একটা উদাহরণ কি, ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম। ল্যান্সিওল্যাটাম মানে এই যে বল্লম আকৃতির। বৈশিষ্ট্যগুলো দেখি, এটা ওরাল হুড, ওরাল সিরি। আমরা দেখতে পাচ্ছি কোনটা ওরাল হুড, কোনটা ওরাল সিরি। ওরাল হুড, ওরাল সিরি থাকে, ওরাল হুড, ওরাল সিরি থাকে, ওরাল সিরি এবং ওরাল হুড, ওকে। ওরাল সিরি, ওরাল হুড, এটা ওরাল হুড, এটা ওরাল সিরি, সম্মুখ প্রান্তে থাকবে। তারপরে এটা একটু এই বইয়ে নাই, লিখে নাও। ভি আকারের মায়োটম পেশি থাকে কয় জোড়া? 60 জোড়া, 60 জোড়া ভি আকারের মায়োটম পেশি থাকে, 60 জোড়া ভি আকারের মায়োটম পেশি থাকে। খুবই ইম্পর্টেন্ট, 60 জোড়া ভি আকারের মায়োটম পেশি থাকে। ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম, এটা পরীক্ষায় আসে, ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওল্যাটাম। এই লাস্টের অপশন, এটা দেখো শেষ হয়ে যাবে এখনই, যে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা এর অপর নাম হচ্ছে ক্রেনিয়াটা। এই যে মাথার খুলি, অস্থিময় বা তরুণাস্থিয়াম, মাথার খুলির মধ্যে মস্তিষ্ক থাকে, একে বলা হয় ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা। বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ভার্টিব্রাটার কয় জোড়া করটিক স্নায়ু থাকে? 10 থেকে 12 জোড়া করটিক স্নায়ু থাকে। কিডনি প্রধান রেচনাঙ্গ, ফুসফুস থাকে, হার্ট থাকবে, সব আমরা আস্তে আস্তে দেখব। দেখো ভার্টিব্রাটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। সাইক্লো মানে হচ্ছে গোলাকার, এদের মুখ গোলাকার মুখ থাকে। দেখো সাইক্লোস্টোমা, স্টোমা মানে কি মুখ, এদের গোলাকার মুখ থাকে। যেমন হচ্ছে মিকজিনি, মিকজিনি, মিকজিনি দেখো এদের বডি থেকে আঠালো পদার্থ বের হয়, এই যে মিকজা মানে স্লাইম, পিচ্ছিল আবরণ বের হয়। এদের কুৎসিত মাছ, তুমি হাত দিয়ে ধরতে পারবে না, তোমার হাতে আঠালো পদার্থ লেগে যাবে। মিকজিনি, ঠিক আছে। এরা হ্যাগফিশ, ইল মাছের মতো, ঠিক আছে। এদেরকে স্লাইম ইলও বলা যায়। এদের দেহে আইস নাই, কিন্তু পিচ্ছিল গ্রন্থিযুক্ত, পৃষ্ঠীয় পাখনা নাই, এগুলো পড়বা। ফুলকারন্ধ্র কয় জোড়া? 5 থেকে 15 জোড়া, এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে। এগুলো পড়বা, 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। এটাই সে মিকজিনি, এটাই সে কিসের মধ্যে? মিকজিনি গ্লুটিনোসা, গ্লু মানে আঠা, এর বডিতে আঠা তৈরি হয়। এই যে 5 থেকে 15 জোড়া এখানে ফুলকারন্ধ্র থাকে। তো মিকজিনি থেকে একটু উন্নত হচ্ছে এটা পেট্রোমাইজেন্টিনা ম্যারিনাস, পেট্রোমাইজেন্টিনা ম্যারিনাস। এদের ফুলকারন্ধ্র কয় জোড়া? ফুলকারন্ধ্র খুবই ইম্পর্টেন্ট, 7 জোড়া দেখা যায়। দেখো তুমি গুনতে পারবে 1 2 3 4 5 6 7, এই পাশে 7টা আছে, ওই পাশে 7টা আছে, 7টা। এদের ডিম ফুটে যে লার্ভা বের হয়, লার্ভা দশার নাম কি? অ্যামোসিট লার্ভা। এদের অপর নাম কি নামে পরিচিত? ল্যাম্প্রে নামে পরিচিত, ঠিক আছে। কারণ শুরু বাইন মাছের মতো দেখতে হয়,
ওকে, বাইন মাছের মতো দেখতে, এগুলো একবার পড়বা। ডিম ফুটে কি লার্ভা বের হয়? অ্যামোসিড লার্ভা। কয় জোড়া ফুলকা আছে? 7 জোড়া ফুলকা আছে। ন্যাথোস্টোমাটা, ন্যাথোস মানে হচ্ছে চোয়াল, ন্যাথোস মানে চোয়াল, চোয়াল আমাদের চোয়াল আছে, ওদেরও চোয়াল থাকে। ন্যাথোস্টোমাটা, ন্যাথোস্টোমাটা কি? 1 নম্বর কন্ডিকথিস, ইকথিস মানে হচ্ছে মাছ, কন্ডিয়ন মানে কি? তরুণাস্থি, অর্থাৎ তরুণাস্থি থাকে যাদের, এদেরকে বলা হয় কন্ডিকথিস। একটা নাম মনে রাখবা, স্কোলিওডন ল্যাটিকাউডাস, চুটি হাঙ্গর, স্কোলিওডন ল্যাটিকাউডাস। এদের পরীক্ষায় কি আসে? এদের আইস কেমন, আইস কেমন, ঠিক আছে? আইসের দেখো, এই যে প্লাকয়েড নামক শুকনো কাটার মতো আইস থাকে। এদের আন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়, এদের আন্তঃকঙ্কাল সম্পূর্ণ তরুণাস্থিময়। এদের অপারকুলাম থাকে না, দেখো এই চিত্র দেখো, শুধু কানকো থাকে কিন্তু কোনো অপারকুলাম, দেখো কানকো বা অপারকুলাম থাকবে না, শুধু ফুলকা রন্ধ্র থাকে। তারপরে পুচ্ছ পাখনা, হেটারো সার্কাল। 10-15 মিনিট লাগবে, তাহলে একটা অধ্যায় টোটালি শেষ হয়ে যাবে। আবার মানে ছোট অংশের জন্য না রাখি। দেখো এখানে আমরা তিনটার মধ্যে একটা পার্থক্য পড়বো। এদের আইসটা কি? এই যে ছোট ছোট কাটার মতো যদি আইসটা থাকে, এটা বলা হয় প্ল্যাকয়েড আইস। আর লেজ কি? হেটারো সার্কাল। হেটারো মানে কি? ভিন্ন, একটা বড় হবে একটা ছোট হবে। কিন্তু আমাদের আশেপাশে যে মাছগুলো দেখি, এই মাছগুলোর লেজ হচ্ছে হোমো সার্কাল, দুইটা অংশই সমান হয়, দুইটা অংশ সমান সমান হয়। এদের দুই ধরনের আইস পাওয়া যায়, সাইক্লয়েড মানে গোলাকার আইস, রুই মাছ, কাতলা মাছ, মৃগেল সবকিছুই সাইক্লয়েড আইস থাকে। আর সাইক্লয়েডই হবে ছোট ছোট কাটা থাকলে ওটাকে বলা হয় টিনয়েড আইস, ঠিক আছে? তারপরে এখানে দেখো দুইটা খণ্ড যদি মিলিত হয়ে যায়, এটাকে বলা হয় ডাইফার সাইকেল, ডাইফি সার্কাল। এদের যে আইসটা থাকে এদেরকে বলা হয় গ্যানয়েড আইস থাকে, গ্যানয়েড আইস। তো এটাই বেসিক পার্থক্য। ওকে, তাহলে আরেকটা পার্থক্য হচ্ছে দেখো বায়ুথলি থাকে না, আমরা জানি বায়ুথলি বা পটকা, এটা খুবই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, এটা যাদের সামুদ্রিক ওদের থাকে না। অ্যাক্টিনোপটেরিজি, পৃথিবীর 96% মাছ এই অন্তর্ভুক্ত, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। এদের সাইক্লয়েড আর টিনয়েড আইস থাকে, ঠিক আছে? এদের রশ্মি, অ্যাক্টিনোপ মানে রশ্মি, রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ, যেমন ইলিশা, ইলিশ এটা লাগবে, ঠেনুয়ালাসা, ইলিশা। এখান থেকে দেখো আমরা অলরেডি পড়াই ফেলেছি, এদের বায়ুথলি বা পটকা থাকে, এদের হোমোসার্কাল লেজ থাকবে, এদের সম্পূর্ণ আন্তঃকঙ্কাল অস্থিময় কঙ্কাল থাকে। ওকে, এগুলো একবার পড়বা। এদের বহিঃনিষেক ঘটে, মানে স্ত্রী মাছ পানিতে ডিম্বাণু ছেড়ে দেয়, পুরুষ মাছ পানিতে শুক্রাণু ছেড়ে দেবে, মাতৃদেহের বাইরে নিষেক হয়, বহিঃনিষেক। সার্কোপটেরিজি, এটাকে বলা হয় পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, অর্থাৎ এদের পাখনার মধ্যেও কিছু মাংসের ফ্লেশি অংশটা থাকে। পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ, উদাহরণ মনে রাখবা শিলাকান্ত মাছ, ঠিক আছে? শিলাকান্ত মাছ, লাটিমেরিয়া, ঠিক আছে? চুলুম নেই। আর এটা অস্ট্রেলিয়ান লাংফিশ, অস্ট্রেলিয়ান লাংফিশ, শিলাকান্ত মাছ, এগুলো দেখবা। এদের বায়ুথলি বা পটকা রক্তজালিকা সমৃদ্ধ, আমাদের ফুসফুসও রক্তজালিকা সমৃদ্ধ, এর বায়ুথলি অনেক উন্নত, ঠিক আছে? আচ্ছা, এগুলো সব পড়াইছি আমরা। পিন্ডাকার, ডাইফি সার্কাল, প্ল্যাকয়েড আইস, গ্র্যানয়েড আইস থাকে, এগুলো দেখাইছি। তাহলে মাছ শেষ। মাছের পরে কি আছে? উভচর। উভচর কি? এরা জলের স্থলে উভয় বসবাস করে, অর্থাৎ জীবনের কোনো না কোনো পর্যায়ে জলে এবং কোনো না পর্যায়ে স্থলে। এদের অ্যাক্টোথার্মিক কি? অ্যাক্টোথার্মিক মানে দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। আর আমাদের অ্যান্ডোথার্মিক, দেহের তাপমাত্রা ফিক্সড। আমাদের দেহের তাপমাত্রা 36 থেকে 37.2 ডিগ্রি সেলসিয়াসের মতো, এটা আমাদের দেহের তাপমাত্রা ফিক্সড থাকে। ওকে, কিন্তু এদের অ্যাক্টোথার্মিক, দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে। দেখো অগ্রপদে 4টা, খুবই ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্টগুলোই বলছি। অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 5টা আঙুল থাকে। অগ্রপদে 4টা, পশ্চাৎপদে 5টা আঙুল থাকে। এবং এর হার্টের প্রকোষ্ঠ কয়টা? হার্টের প্রকোষ্ঠ দেখো, হার্ট হচ্ছে 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এইভাবে বইয়ে নোট করতে পারো, হার্ট হচ্ছে 2টা অলিন্দ আর একটা নিলয় থাকে বা ভেন্ট্রিকল থাকে। এর লার্ভা দশের নাম কি? ট্যাডপোল লার্ভা। ট্যাডপোল ওই যে ব্যাঙাসের মতো ট্যাডপোল লার্ভা থাকে। উদাহরণ কি? সাইরেন, স্যালামেন্ডার। সব বাংলা নামগুলো পড়বা, সব বাংলা নামগুলো এখান থেকে একটু পড়বা। এই যে ব্যাং, উড়ুক্ক ব্যাং, সোনা ব্যাং, এগুলো। তাহলে এটার পরে আরেকটু উন্নত হচ্ছে রিপ্টেলিয়া। রিপ্টো মানে যারা হামাগুড়ি দিয়ে চলে। মেসোজোইক যুগকে সরীসৃপের যুগ বলা হয়, 16.5 কোটি বছর পূর্বের যুগকে মেসোজোইক যুগ বলা হয়। অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে। দেখো এরাও অ্যাক্টোথার্মিক, পরিবেশের তাপমাত্রার সাথে এদের ওঠানামা করে। ওকে, আচ্ছা, যেমন এই যে নাজা নাজা, গোখরা সাপ, ঘড়িয়াল। ওকে,
তারপরে দেখো এই যে সামুদ্রিক কাসিম, সামুদ্রিক কাসিম, এগুলো সব উভচর। উভচর, উভচরের থেকে যদি প্রশ্ন আসে ভাই একটা প্রশ্ন আসবে, উভচরের হচ্ছে উভচরের হার্টের প্রকোষ্ঠ কয়টা? উভচরের হার্টের প্রকোষ্ঠ দেখো অসম্পূর্ণ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। উভচর অসম্পূর্ণ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে 2টা অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলটা অসম্পূর্ণ হয় বিভক্ত থাকে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কুমির, কুমিরের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তোমার আমার যেমন হার্টে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটাও 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। অক্সিপিটাল কন্ডাইল 2টা থাকে, ঠিক আছে? আমাদের থাকে 2টা, এদের থাকে অক্সিপিটাল হাড়ে কন্ডাইল অংশ থাকে 1টা। দেখো আমাদের ভ্রূণের 4টা ঝিল্লি আছে, অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি, অ্যালান্টয়েস। আমি এইভাবে বলি, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি, ক ক। অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি, এদের থাকে আমাদেরও আছে অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন, কুসুমথলি, ঠিক আছে? এগুলা পড়বা। এরপরে আছে এর থেকে অন্যদিকে অ্যাভিস বা পাখি, ঠিক আছে? পাখি, তো পাখির খুবই ইম্পর্টেন্ট। দেখো পাখির দেহ পালক দ্বারা আবৃত, এদের এস আকৃতির গ্রীবা প্রলম্বিত থাকে, এদের সামনে 2টা অংশকে ডানা বলে, ওকে? এদের চোয়াল নাই, এদের ঠোঁট আছে, চঞ্চুতে পরিণত হয়। এদের অস্থিগুলো বায়ু গহ্বরপূর্ণ, এগুলো পরীক্ষা আসে, একটু দাগাই নিও। কবুতর, এর বৈজ্ঞানিক নাম কলাম্বা লিভিয়া, এটা শুরুতে পড়াইছি। দোয়েল, কপসিকাস সোলোরিস, ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, ওকে? আমাদের থাকে ল্যারিংস, নানা রকম আওয়াজ করতে পারি, ওদের থাকে সিরিংস, ঠিক আছে? একই রকম আওয়াজ করতে পারে। তো ওদের যদি ল্যারিংস থাকতো, পাখি আকাশ দিয়ে উড়ে যেত, তোমাকে একটা গালি দিয়ে চলে যেত, বুঝতেই পারতা, ঠিক আছে? তো এইগুলা খুবই ইম্পর্টেন্ট, ল্যারিংস, সিরিংস। এরা সর্বপ্রথম এন্ডোথার্মিক, বা অর্থাৎ আমাদের কি উষ্ণ রক্ত, এরাও হচ্ছে উষ্ণ রক্ত, খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে দেখো মাম্মালিয়া। মাম্মা শব্দের অর্থ হচ্ছে স্তন, অর্থাৎ আমরা স্তন্যপায়ী যারা আছে এদেরকে বলা হয় মাম্মালিয়া। মাম্মালিয়ার বৈশিষ্ট্যগুলো দেখো খুবই ইম্পর্টেন্ট। এরা এন্ডোথার্মিক, দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে না। তারপরে স্তন গ্রন্থি থাকে, স্তন গ্রন্থি থেকে প্রাপ্ত স্তনে সন্তান বড় হয়। তারপরে মাংসল, ডায়াফ্রাম বা মধ্যস্থ থাকে, ফুসফুস বড় থাকে। এদের হৃৎপিণ্ড সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, ওকে? জরায়ুজ মানে বাচ্চা প্রসব করে। এইগুলো আমরা শেষের দিকে চলে আসছি, আর 2-1 মিনিট লাগবে। দেখো স্তন্যপায়ী প্রাণী, এটা বর্ণনার সুবিধাকে 3 ভাগে ভাগ করা যায়। প্রোটোথেরিয়া, ঠিক আছে? প্রোটোস, খুবই ইম্পর্টেন্ট। এরা ওই স্তন্যপায়ী হলেও ডিম পাড়ে, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে প্লাটিপাস বা হংসতন্তু প্লাটিপাস পরীক্ষায় আসে, এরা ডিম পাড়ে, ডিম ফুটে বাচ্চা বের হয়। বাচ্চা কি করবে তখন? এর মায়ের বডি থেকে লোম চুষে দুধ পান করবে। এদের নিপল, দাঁত, বহিকর্ণ, এগুলো তেমন কিছু নাই। কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়া, নিউগিনি অঞ্চলে পাওয়া যায়। এরপরে দেখো মেটাথেরিয়া। মেটাথেরিয়া অমরা বা ফুল, এরা সরল অমরা বিশিষ্ট প্রাণী। মার্সুপিয়াম নামক থলি থাকে। ক্যাঙ্গারু দেখেছো? ক্যাঙ্গারু বাচ্চা দেখো, এই যে থলির মধ্যে ক্যাঙ্গারুর বাচ্চা এখানে থাকে, ঠিক আছে? এখানে মার্সুপিয়াম নামক থলি, ওকে? আচ্ছা, এদের 2টা জরায়ু, 2টা করে যোনি থাকে, একটাতে বাচ্চা ক্যারি করবে, আর একটা, ঠিক আছে, প্রজননে অংশগ্রহণ করতে পারে, ওকে? আচ্ছা, এরপরে দেখো ইউথেরিয়া। আমরা এটা প্রকৃত অমরাধর প্রাণী, ইউথেরিয়া, ঠিক আছে? আমরা নবজাতক জরায়ুতে অবস্থান করে, পরিণত নবজাতকের জন্ম হয়। শুক্রাশয়ের মধ্যে বা স্কোটাল থলির মধ্যে শুক্রাশয় থাকে। এই যে দেখো এগুলা সব বাংলার বাঘ, প্যান্থারা টাইগ্রিস। এই অধ্যায়ে আমাদের সবই প্রায় শেষ। এগুলো একবার পড়বা, এগুলো যা পড়াইছি এখানে সামারি আকারে দেওয়া আছে। এরপরে সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়, এটা পড়াইছি, একাডেমিকে বারবার আসে। কর্ডাটাকে 3 ভাগে ভাগ করা যায়, ইউরো কর্ডাটা, সেফালো কর্ডাটা, ভার্টিব্রাটা। এর মধ্যে প্রথম 2টাই হচ্ছে অমেরুদণ্ডী, ভার্টিব্রাটা হচ্ছে কি বলো? মেরুদণ্ডী। এরপরে কিছু পার্থক্য আছে, পার্থক্যগুলো একবার একটু রিডিং পড়বা, ঠিক আছে? এগুলো থেকে আমরা যা পড়ালাম এই পার্থক্যের মধ্যে একই জিনিস দেওয়া আছে। লাস্টের একটা পার্থক্য এখানে দেওয়া আছে, এই পার্থক্যগুলো পড়তে পারলেই তোমার সব এগুলো একসাথে এখানে দেওয়া আছে, পার্থক্য এখানে পড়বা, ঠিক আছে? ওকে, এই যে পার্থক্যগুলো এখান থেকে পড়লে মোটামুটি এই অধ্যায় শেষ, ওকে? এখানে একটা জিনিস একটু দাগাই দিই তোমাদের, যে করটিক স্নায়ু 10 জোড়া, 10 জোড়া, 12 জোড়া, 12 জোড়া, 12 জোড়া। তাহলে করটিক স্নায়ু যারা কর্ডাটা 10 থেকে 12 জোড়া, তাহলে 10 জোড়া কার, 12 জোড়া কার, এই ছকটা আমরা অলরেডি পড়লাম। এখান থেকে পড়লেই অধ্যায় শেষ, ঠিক আছে? তো তোমরা অধ্যায়টা ভালো করে পড়ো। আর আমি যে প্রশ্ন ব্যাংকটা দেখালাম, তোমাদের কাছে যার কাছে যে প্রশ্ন ব্যাংক আছে
সেই প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো সলভ করবা, ঠিক আছে? প্রশ্নগুলো সলভ করলে ইনশাআল্লাহ তোমাদের বায়োলজিতে এই অধ্যায়ের কোনো সমস্যা থাকবে না। ওকে, আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগলো একটু কমেন্টে বলো। অনেকে হুম কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ সন্তোষপূর্ব ক্লাস। তহিদা খুবই রেগুলার স্টুডেন্ট, বুঝছো? আচ্ছা, কোনো কিছু বাকি রাখে না, খুব ভালো একটা। তো তোমরা ক্লাসগুলো করবা প্রায় 1.5 ঘন্টাতে। এখন থেকে তোমাকে পাচ্ছে করলে দাও। হ্যাঁ, এখন থেকে বায়োলজিতে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ না হলে আমি থাকবো, ইনশাল্লাহ আমি থাকার চেষ্টা করব। তোমাদের কোনো সমস্যা হলে এইগুলো বলবা, ওকে? আচ্ছা, তোমাদের কোনো সমস্যা ইনশাল্লাহ দেখা হবে। শুধু প্রশ্নগুলো সলভ করবা, প্রশ্নগুলো সলভ করলে কোনটা কি বুঝতে পারছো না এগুলো হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, বলবা। ঠিক আছে ভাই, তাহলে ওকে, ধন্যবাদ সবাইকে। ওকে, ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ তোমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফিজ।